হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 26 ব্যাচের আজকের বায়োলজি ক্লাসে। আজকে আমরা জুওলজি অর্থাৎ আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 সমন্বয় এবং নিয়ন্ত্রণের সিকিউ প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ক্লাসটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত করো, এই চ্যাপ্টারে তোমাদের আসলে কি কি সিকিউ আসতে পারে, সেখানে আসলে কোথায় চিত্র দিতে হবে, কোনটা কিভাবে লিখতে হবে, কিভাবে প্রশ্ন আসতে পারে, এই সব বিষয় নিয়ে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। এবং পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবো আমি সুমাইয়া আক্তার। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষে এবং তোমাদের সাথে তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটি মোটামুটি একটা বড় চ্যাপ্টার, যেখানে শুরুতে আমরা নিউরন নিয়ে অনেক কথা বলেছি, নিউরনের গঠনটা কেমন, তারপর নিউরন সিন্যাপসের গঠন কেমন, নিউরনের ভিতর থেকে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, তারপরে আমরা আমাদের মেইন স্নায়ুতন্ত্রের গঠন সম্পর্কে পড়েছি, যেখানে আমাদের আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপরে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এছাড়া তারপরে আমরা পড়েছি যে সেরেব্রাম কিভাবে কাজ করে, অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের কাজ কি। তারপরে আমরা দুইটা ব্রড স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে একটা চোখের গঠন আর একটা হচ্ছে আমাদের কানের গঠন। এবং শেষ ধাপে এসে আমরা হরমোন সম্পর্কে অনেক কিছু পড়াশোনা করেছি, কিভাবে আমাদের মস্তিষ্কের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের হরমোন বের হয় এবং সেই হরমোনগুলো কি কি কাজ করে এবং কিভাবে কোন জায়গায় যে কাজ করে, এইসব সম্পর্কে আমরা পড়েছি। আর লাস্টে এই হরমোনগুলোর অভাবজনিত কারণে অথবা অতিমাত্রায় যদি নিঃসৃত হয় তাহলে কি রোগ হতে পারে, এই সম্পর্কে আমরা জেনেছি। আমরা এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জায়গা মিস করেছি বলতে, সেটা হচ্ছে করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু সম্পর্কে তোমাদের বড় একটা চার্ট আছে, সেই চার্ট থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে জানতে হয়। আমি অনেক ভালো করে তোমাদেরকে আসলে পেইড ব্যাচের যে ক্লাস আছে ওখানে পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকের এই ক্লাসটা আমাদের পেইড ব্যাচে যারা আছো তারা তো করতেই পারবে, এছাড়া ফ্রি গ্রুপে তোমরা যারা আছো আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করবো। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছো। সানজিদা শিউলি, ওয়ালাইকুম আসসালাম সানজিদা। তোমরা যারা যুক্ত হয়েছে অবশ্যই তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিও, কারণ আমাদের এই চ্যাপ্টার 8 এটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি এবং বেশ বড় একটা চ্যাপ্টার। আমার নিজেরই মনে হতো যে শর্ট সিলেবাসে কেন এত বড় একটা চ্যাপ্টার, এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো যেহেতু তোমাদের আছে, সো বড় চ্যাপ্টার, বাট আমরা একটু সিকোয়েন্সিয়ালি সব কিছু সম্পর্কে আলাপ আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি দেখতে পাচ্ছি পূজা অলরেডি অনেককে মেনশন করে দিয়েছে। ভেরি গুড। পাপন বণিক আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, হ্যালো পাপন। এছাড়া আমাদের সাথে মারিয়া ফারজানা আছে। ওকে, তোমরা সবাই জয়েন করে ফেলো, আমরা আসলে ক্লাসটা খুব দ্রুতই স্টার্ট করে দিব। এবং তোমরা যারা জয়েন করছো তোমরা একটু আমাকে লিখে জানাও যে তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, কে কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছো এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে, বায়োলজির প্রিপারেশনটা কেমন চলছে, সাথে অন্য সাবজেক্টের প্রিপারেশন কেমন চলছে, এটাও লিখে জানিয়ে দিতে পারো। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে তোমরা আছো আমাদের সাথে, মাহমুদা সিদ্দিকা, নাফিজা, তারপরে ইসবাত আছে আমাদের সাথে। যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা কেমন আছে জিজ্ঞেস করছো, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করি তোমরা সবাইও অনেক অনেক বেশি ভালো আছো। শ্যামা দাস আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আরও আছে পূজা। মারিয়া ফারজানা লিখেছে, আপু তোমাকে অনেক মিস করছি। হ্যাঁ, তোমাদের সবার সাথে অনেকদিন পরে দেখা হলো, তোমাদের সবাইকে আমি অনেক বেশি মিস করেছি। এছাড়া মারিয়া ফারজানা লিখেছে ও পঞ্চগড় গভর্নমেন্ট উইমেন কলেজ থেকে আছে। নাফিসা ওকে সুনামগঞ্জ থেকে আছে। এটা কি রেকর্ডেড থাকবে? এটা আপাতত লাইভ ক্লাস হবে, তারপরে তোমরা লাইভ শেষ হলেও দেখতে পারবে ক্লাসটা। শ্যামা দাস, আমি ভালো আছি। ওকে, পূজা লিখেছে, আপু ক্লাসের অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ পূজা। তোমাদের মতো আসলে স্টুডেন্টরা ক্লাসে আসলে আমাদের অনেক ভালো লাগে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে। পাপন বণিক বলেছে ও সুনামগঞ্জ দিরাই সরকারি কলেজ থেকে আমাদের সাথে আছে। সুমাইয়া আক্তার লিখেছে কুমিল্লা থেকে আছো। অভি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, আমি কিন্তু আমার বাসা হচ্ছে খুলনায়। তোমরা অনেকেই অনেক সময় আমার কলেজ স্কুল জিজ্ঞাসা করো। আমার স্কুল ছিল সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা এবং কলেজ ছিল গভর্নমেন্ট মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা। বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজে 5ম বর্ষে পড়াশোনা করছি। ওকে, আমার মনে হয় আমরা অনেকেই চলে এসেছি। সো যারা চলে এসেছি তাদের টাইমটা আমি নষ্ট করতে চাই না, আমরা আসলে আমাদের মেইন পড়াশোনায় চলে যেতে চাই। এবং যারা আসলে এই চ্যাপ্টারটা আগে পড়েছো তারা তো আশা করছি ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পারবে। কেউ যদি থাকো যে একদমই পড়োনি, তারা হয়তো আইডিয়া পাবে যে পড়ার সময় কোন কোন জায়গাগুলো তোমাকে আসলে ফোকাস করে পড়তে হবে। বাট পুরো জিনিসটা যে খুব একদম না পড়া থাকলে যে পুরা এ টু জেড বুঝে ফেলবা, এই আশা আমি দিব না, কারণ যেহেতু এটা সিকিউ সলভ ক্লাস, এখানে আসলে আমরা জাস্ট জানার চেষ্টা করব কোন কোন জায়গাগুলো পড়ার সময় সিকিউ আসতে পারে, এই ব্যাপারটা মাথায় রেখে আমাকে পড়তে হবে এবং কোন কোন জিনিসগুলো আমাকে সিকিউ এর প্যাটার্নে আসলে সাজিয়ে ফেলতে হবে। ঠিক আছে, এটাই। আর
তোমরা একটু লিখে জানাও যে তোমাদের পড়াশোনার অবস্থা কেমন চলছে। সো দেখো, আমরা যদি অ্যাজ এ হোল ফার্স্টে কিছু কথা বলি যে সিকিউ এর জন্য কি কি আমাদের একদম লাগবেই, তো 1 নম্বর কথা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হরমোন ব্যাপারে আমাদের একটু প্রশ্ন আসে। এখন তোমরা দেখবে চ্যাপ্টারের শেষে হরমোন নিয়ে অনেক কথা আছে, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হরমোন কি জানো, মানে কোন গ্রন্থির হরমোন সবথেকে ইম্পর্টেন্ট? একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি সবথেকে ইম্পর্টেন্ট। এবং পিটুইটারি গ্রন্থির একটা ডিফারেন্ট নাম আছে, এটা সাইজে অনেক ছোট বাট এর কাজ অনেক বেশি। সো তোমরা যারা জানো একটু লিখে জানো পিটুইটারি গ্রন্থিকে কি গ্রন্থি বলা হয়। আরেকটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, আরেকটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? এই দুইটা গ্রন্থি আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটার মানে কি আপু এটা বলছি যে এই দুইটা বাদে অন্য কোনো গ্রন্থি সম্পর্কে তুমি পড়বা না বা তোমার প্রশ্ন আসতে পারে না, এটা কিন্তু বলিনি। বলেছি এই দুইটা না পড়লেই না, ঠিক আছে? এই দুইটা গ্রন্থি এটা কিভাবে আমাদের বডিতে কাজ করে এবং যদি এইটার ক্ষরণ বেশি হয়ে যায় কম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বডিতে কি কি সমস্যা দেখা দিতে পারে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তারপরে যেহেতু আমাদের চোখ কান আছে, তো আমাদের চোখের গঠনটা কিন্তু খুব আসে, চোখের গঠন প্লাস হচ্ছে কানের গঠনের থেকে কানের ক্ষেত্রে অবশ্য কাজটা বেশি আসে, ঠিক আছে? কাজ বেশি আসে, এই জিনিসগুলো আমাদেরকে লাগবেই, মানে সিকিউ এ খুব দেখা যায়, ঠিক আছে? প্লাস হরমোন নিয়ে তোমাদের ক খ গ খ সব জায়গায় প্রশ্ন আসে, ঠিক আছে? আমরা দেখি আসলে কোয়েশ্চেনগুলো আমাদেরকে কিভাবে দিচ্ছে। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলেছে মানুষের 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে 2 নম্বর স্নায়ু এক বিশেষ অঙ্গে গমন করেছে। এই 3টা স্তর দ্বারা গঠিত হলেও ভিতরের স্তরটিতে 2টা বিশেষ ধরনের কোষ থাকে। এখন দেখো এই প্রশ্ন তোমাকে যখন ধরতে হবে তখন তোমাকে কি জানতে হবে? প্রথমত জানতে হবে 12 জোড়া করোটিক স্নায়ুর নাম পর কি। যেহেতু বলেছে 2 নাম্বার, তুমি যদি এটা আইডেন্টিফাই করতেই না পারো যে 2 নাম্বার করোটিক স্নায়ুর নাম কি, তুমি কখনোই এটা অ্যান্সার করতে পারবে না। সো যারা জানো তারা একটু কাইন্ডলি পরপর লিখে দাও যে আমাদের 2 নাম্বার করোটিক স্নায়ুর নাম কি, প্লাস যদি কেউ পারো সে 1 থেকে 12 নাম্বারটাও আসলে লিখে দিতে পারো যে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা পড়লাম যে করোটিক স্নায়ুর নামগুলো পরপর অবশ্যই পড়তে হবে যাতে আমরা কোয়েশ্চেনটা আইডেন্টিফাই করতে পারি। তো দেখো 2 নাম্বার করোটিক স্নায়ুর নাম কি? 2 নাম্বার করোটিক স্নায়ুর নাম হচ্ছে অপটিক স্নায়ু। এবং অপটিক স্নায়ু যেখানে যেই অঙ্গে প্রবেশ করে তার নাম কি? আমরা জানি অপটিক স্নায়ুর কাজ ছিল দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেওয়া। দর্শন, তাহলে দর্শনের সাথে রিলেটেড কোন অঙ্গ বলো তো? দর্শনের সাথে রিলেটেড অঙ্গ হচ্ছে আমাদের চোখ, তাই না? এবার বলছে যে চোখ হচ্ছে 3টা স্তর দ্বারা গঠিত হলেও ভিতরের স্তরটিতে 2টা বিশেষ ধরনের কোষ থাকে। এখন চোখ সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, তোমরা পড়ছো সবাই যে চোখে আমাদের 3টা স্তর থাকে, তাই না? কি কি থাকে বলো তো? যারা পারো একটু রেসপন্স করবা, ঠিক আছে? 3টা স্তর থাকে। একটা কি? একটা হচ্ছে আমাদের স্ক্লেরা, আরেকটা হচ্ছে করোয়েড, আরেকটা হচ্ছে রেটিনা। এটা কেমন ব্যাপারটা? এটা হচ্ছে বাইরে থেকে ভেতরে, যদি আমি যাই প্রথমে আমি পাবো স্ক্লেরা, 2-এ পাবো করোয়েড, 3-এ পাবো হচ্ছে রেটিনা। তাহলে 3 নম্বর স্তরে 2 রকমের কোষ থাকে। কি কোষ থাকে? একটা হচ্ছে রড কোষ থাকে, আরেকটা হচ্ছে কোন কোষ থাকে। তাহলে ব্যাপারটা বোঝা গেল না যে আমাদের আসলে প্রশ্নে কি বলতে চেয়েছে। এখন দেখো যদি আমি শর্টে 3টা সম্পর্কে, যেহেতু আমরা সিকিউ জাস্ট এটাই আসবে এমন না, শর্টে যদি এগুলো সম্পর্কে বলার চেষ্টা করি তাহলে স্ক্লেরা কি? স্ক্লেরা জিনিসটা হচ্ছে আমাদের চোখে যে সাদা অংশটা দেখতে পাও সেটা, এটা একদম বাইরের লেয়ারটা গঠন করে। এটা চোখের বিভিন্ন যে পেশিগুলো এটা কিন্তু স্ক্লেরায় এসে তারপরে অ্যাটাচ হয়। এবং এই স্ক্লেরা যেটা, এটা হচ্ছে একটা তন্তুময় জায়গা, ফাইব্রাস একটা জায়গা, ঠিক আছে? স্ক্লেরাটা যখন তোমার সামনের দিকে চলে আসে তখন ও কিন্তু আর সাদা থাকে না, ও তখন হয়ে যায় একদম স্বচ্ছ। এবং এই স্বচ্ছ জায়গাটাকে আমরা বলি কর্নিয়া, এই স্বচ্ছ জায়গাটাকে আমরা বলি হচ্ছে কর্নিয়া। তাহলে স্ক্লেরা যখন সামনের দিকে চলে আসে তখন এই জিনিসটাকে আমরা বলি কর্নিয়া। এবং কর্নিয়া সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ থাকে না। তাহলে প্রশ্ন আসবে যে কর্নিয়া তাহলে কোথা থেকে পুষ্টি পাচ্ছে? কর্নিয়া যেখান থেকে পুষ্টি পায় সেটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আমি যদিও আসলে সিকিউটার বাইরে একটু আলোচনা করছি, বাট তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এখন নেক্সট যদি আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি যে অ্যাকুয়াস হিউমার কে তৈরি করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যাকুয়াস হিউমার কে তৈরি করে? তাহলে অ্যাকুয়াস হিউমার তৈরি করে সিলিয়ারি বডি। কে তৈরি করে?
সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি, ঠিক আছে। এটা গেল। কোরোয়েড সম্পর্কে একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা না জানলেই নয়, কোরোয়েড হচ্ছে মেলানিন রঞ্জকে রঞ্জিত, মেলানিন রঞ্জকে রঞ্জিত, অর্থাৎ এটা কিন্তু কালো হবে, তাই না। প্লাস এখানে একমাত্র লেয়ার যেখানে রক্তবাহিকা সমৃদ্ধ, রক্তবাহিকা সমৃদ্ধ, রক্তবাহিকা সমৃদ্ধ, ঠিক আছে। এবং কোরোয়েডের যদি পার্ট তুমি চিন্তা করো যে কোরোয়েডকে আসলে কি কি পার্টেও ভাগ হয়েছে, সেই কোরোয়েডের পার্টগুলো যদি চিন্তা করো সেটা কেমন, সেটা হচ্ছে আমাদের কোরোয়েড থেকে কিন্তু আমরা আইরিশ পাই, আইরিশ পাই, তারপরে আমরা সিলিয়ারি বডি পাই, সিলিয়ারি বডি পাই। এই সিলিয়ারি বডির কথাই বললাম যেখান থেকে অ্যাকুয়াস হিউমার তৈরি হয়। এবং এই আইরিশের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় পিউপিল, ফাঁকা জায়গাটাকে বলা হয় পিউপিল, ঠিক আছে। ফাঁকা জায়গাটাকে বলা হয় পিউপিল। এই জিনিসগুলো একটু তোমরা জেনে রেখো। আর হচ্ছে আরেকটা পার্ট আমাদের আছে, সেটা হচ্ছে লেন্স। লেন্সটা এটা কিন্তু সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে লাগানো থাকে আমাদের সিলিয়ারি বডির সাথে। এবং লেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানেও কোনো রক্ত সরবরাহ থাকে না। আমি অলরেডি দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার করছো, পাপিয়া, ঝুমা, শ্যামা, পূজা, ভেরি গুড, তোমরা সবাই আসলে পারো, তাই না। তো আমরা চলে যাই, যেহেতু বেসিক একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম, এখন আমরা প্রশ্নে চলে যাই যে মেনিনজেস কি জিনিস। তোমরা অনেকেই বলবা মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণ, কিন্তু আমরা এটাকে বলবো যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারপাশে যে 3 স্তর বিশিষ্ট একটা লেয়ার থাকে এটাকে বলা হয় মেনিনজেস। কেন? কারণ মেনিনজেস কিন্তু শুধুমাত্র মস্তিষ্কেরই আবরণ না, বরং মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুইটার মিলিত আবরণই হচ্ছে মেনিনজেস। এবং মেনিনজেস সম্পর্কে আমরা তিনটা, মানে আমরা জানি মেনিনজেসের লেয়ার হচ্ছে তিনটা। এটা যদি তুমি বাইরে থেকে ভিতরে যাও তাহলে ডি এ পি, অর্থাৎ ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার, এই তিনটা হচ্ছে মেনিনজেসের লেয়ার। মেনিনজেস সম্পর্কে আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে মেনিনজেসে আমাদের যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় এটাকে বলা হয় মেনিনজাইটিস। মেনিনজাইটিস কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? নেইজেরিয়া মেনিনজাইটিডিস, নেইজেরিয়া মেনিনজাইটিডিস দিয়ে হয়। এবং এই মেনিনজাইটিস যাতে না হয় 4 রকমের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের প্রতিষেধক টিকা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। এই জিনিসগুলো জানবো। দ্বিনেত্র দৃষ্টি কি জিনিস? দ্বিনেত্র দৃষ্টি বলতে যদি নর্মালি চিন্তা করো কি জিনিস, যে আমি যদি আমার ডান চোখ দিয়ে কিছু দেখার চেষ্টা করি আমি আসলে আমার ডান সাইডটা বেশি ভালো দেখতে পাবো, ঠিক আছে। যদি আমি বাম চোখ দিয়ে দেখার চেষ্টা করি তাহলে বাম সাইডটা বেশি দেখতে পাবো। অর্থাৎ আমাদের দুইটা চোখে দুইটা ভিন্ন ভিন্ন ফিল্ডের প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু আফটার দ্যাট এই দুইটা ভিন্ন প্রতিবিম্ব আমাদের ব্রেন এটাকে আসলে প্রসেস করে একটা সিঙ্গেল ছবি হিসেবে আমাদেরকে দেখায়। এই যে বিষয়টা এটাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি বা স্টেরিওস্কোপিক দৃষ্টি, স্টেরিওস্কোপিক দৃষ্টি, ঠিক আছে। এইটা উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটির লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো, ঠিক আছে। এই দেখো এইটা হচ্ছে আমার সেই লম্বচ্ছেদের চিত্র অঙ্কন। এখান থেকে যদি খুব সুন্দর করে তোমরা একটু দেখো, খুব সুন্দর করে যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো প্রথমে আমরা এটা কিভাবে আঁকবো। প্রথমে তো আমরা জানি যে আমাদের 3টা লেয়ার, আসলে আমাদের 3টা লেয়ার, ধরলাম এই একটা লেয়ার, ধরলাম এই একটা লেয়ার, তারপরে আমরা ধরলাম যে আমার আর একটা লেয়ার রাখতে হবে, তাই না। যেহেতু 3টা লেয়ার মানে 3টা স্তর না, একটা হচ্ছে স্ক্লেরা, করোয়েড, রেটিনা, স্ক্লেরা, করোয়েড এবং রেটিনা। এটা ধরো আরেকটা লেয়ার, হ্যাঁ। ছবিটা আমরা এভাবে আঁকতে পারি। তারপরে আমরা এই 3 নাম্বার লেয়ার অর্থাৎ রেটিনাটা আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, এখন দেখো এবার আমি 3টা লেয়ার দিলাম। 3টা লেয়ার দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, দাঁড়াও, 3টা লেয়ার দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাই না। তাই হলো আমার 3টা লেয়ার। এই 3টা লেয়ার আমি কি কি আঁকলাম, যদি আমি বলি বাইরে থেকে ভিতরে, তাহলে বাইরের যে লেয়ার সেটা হচ্ছে আমার স্ক্লেরা। এটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, তাই না। তো বাইরের যে লেয়ার এটা হচ্ছে আমার স্ক্লেরা,
মাঝখানের যেটা সেটা হচ্ছে করোয়েড, করোয়েড, আর ভেতরে যেটা সেটা হচ্ছে আমার রেটিনা, সেটা হচ্ছে আমার রেটিনা। এখন দেখো আমরা স্ক্লেরা যেটা আঁকতে চাচ্ছি এটাকে জাস্ট আমরা সামনের থেকে একটু বাড়ায় দিব, তাহলেই আমাদের স্ক্লেরাটা আঁকা কমপ্লিট হয়ে যাবে। ধরো জাস্ট এইভাবে, মানে চোখটা তো একটু উত্তল, এভাবে একটু বাড়াই দিব। এখন করোয়েডের ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে করোয়েডের ব্যাপারটা কি আসলে। করোয়েড যখন আমি আঁকবো এখানটা একটু মোটা করে দিব, এখানটা একটু মোটা করে দিব। এই মোটা জায়গাটাকে বলবো সিলিয়ারি বডি, এই মোটা জায়গাটাকে কি বলবো? সিলিয়ারি বডি বলবো, সিলিয়ারি বডি। এবং সিলিয়ারি বডি থেকে আমি একটু সোজা করে এরকম টান দিয়ে দিব। এই টান দেওয়া জায়গাটাকে কি বলবো? বলবো আমরা আইরিশ। তাহলে এখানে একটু মোটা করে দিচ্ছি, এটা হচ্ছে আমার সিলিয়ারি বডি। যারা আঁকতে পারো না, এটা কিন্তু আসলে আমার একে এখন দেখানোর কথা না, বাট তাও দেখাই দিচ্ছি। অনেকের তোমার সমস্যা থাকে, আমাকে অনেকে ইনবক্সেও বলেছো যে চোখের ছবিটা আসলে আঁকতে পারি না। তাহলে এই মোটা জায়গাটা আমার সিলিয়ারি বডি, আর এই দাগের মতো জায়গাটা আমার আইরিশ, ঠিক আছে? আর ভিতরে যে লেয়ারটা এঁকেছি এটা হচ্ছে আমার রেটিনা। এখন দেখো আমার একটা লেন্স তো দরকার, তাই না? তাহলে লেন্সটা আমরা এঁকে ফেলি। তাহলে এখানে আমি সুন্দর করে একটা লেন্স আঁকার চেষ্টা করছি। ধরো এটা আমার লেন্স, এটা আমার লেন্স। এখন লেন্স এখানে মানে বসে থাকবে, লেন্স বসে থাকার জন্য কিছু একটা তো লাগবে যেটা ওকে ওখানে ধরে রাখবে। এই ধরে আসলে রাখবে কে? ঠিক আছে, ধরে রাখার জন্য আমার এই সিলিয়ারি বডি থেকে আমি কিছু দাগ টেনে দিচ্ছি যেটা আমার লেন্সটাকে এখানে ধরে রাখবে। কোথায় লাগানো? সিলিয়ারি বডির সাথে লাগানো, ঠিক আছে? তাহলে এই জিনিসটার নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এই জিনিসটার নাম কি? সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে মোটামুটি এটাই কিন্তু আমাদের চোখের ছবি হয়ে গেল, ঠিক আছে? তো এখানে আসলে একটু এরকম দিয়ে দিই যাতে কনজাংটিভাটা দেখাতে পারি। এখন দেখো এই চোখের ছবিটা আমি কষ্ট করে কেন আঁকলাম? যাতে তোমাদের কিছু জিনিস বোঝাতে পারি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে অপটিক স্নায়ু, ঠিক আছে? অপটিক স্নায়ু। তাহলে এখান থেকে আমি এরকম বের করে দিলাম, লম্বা করে ধরলাম, এটা আমাদের অপটিক স্নায়ু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অপটিক স্নায়ু। এবং এই মাঝখানে, রেটিনার মাঝখানে আমাকে একটা টোল খাওয়া জায়গা আঁকতে হবে যেটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। এই জিনিসটা তো সুন্দর হলো না? তুমি ধরো এই জায়গাটায় একটা টোল খাওয়া জায়গা আছে যেটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। এইটা মোটামুটি আমার চিত্র হয়ে গেল। এখন যদি আমি মার্কিং করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, এই যে স্ক্লেরা যখন চোখের সামনে বরাবর চলে আসবে, এই বরাবর জায়গায় চলে আসবে, তখন স্ক্লেরাটা স্বচ্ছ হয়ে যাবে। এই জন্য এই জায়গাটাকে আমি বলবো কর্নিয়া, আমি বলবো কর্নিয়া, আমি বলবো কর্নিয়া, ঠিক আছে? তাহলে এটা স্ক্লেরা, স্ক্লেরা যখন সামনে আসবে তখন এই জায়গাটা স্বচ্ছ হয়ে যাবে, যেখানে কোনো রক্ত সরবরাহ নেই, এই জায়গাটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়ার পরে গেল, আমি এবার করোয়েডে আসার চেষ্টা করি। করোয়েডকে বলছি এখানে মেলানিন রঞ্জক থাকে এবং এটা হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ। এই যে বড় গোল করে দিয়েছি এটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। এটার নাম কি? সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি, ঠিক আছে? সিলিয়ারি বডি। আর এখানে যেই এরকম একটা মনে হচ্ছে একটা থালার মতো যার মাঝখানটা ফাঁকা, সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে আইরিশ, এটাকে আমরা বলবো আইরিশ। তাহলে এইটাও আইরিশ, এইটাও আইরিশ। এই আইরিশের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? ফাঁকা জায়গাটাকে বলা হয় পিউপিল, 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 ঠিক আছে? এই পিঙ্ক কালার যেটা এঁকেছি এটা জিনিসটা কি? এই জিনিসটা হলো লেন্স, এই জিনিসটা হচ্ছে লেন্স। লেন্স সিলিয়ারি বডির সাথে কি দিয়ে লাগানো থাকে? সবাই অ্যান্সার করো। এটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবা। আর এইখানে যে ঝাড়ুর মতো জিনিসগুলো আসছে এই জিনিসটা আমাদের আসলে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু, ঠিক আছে? এবং অপটিক স্নায়ু যে জায়গাটায় থাকে
সেই জায়গায় কোনো রড কোষ কোন কোষ থাকে না, এই জন্য এই স্পটটাকে বলা হয় অন্ধবিন্দু। এই স্পটটাকে বলা হয় অন্ধবিন্দু। আর এখানে যে গোল একটা জায়গায় এঁকেছি, এখানে কোন কোষের সংখ্যা অনেক বেশি থাকে এবং রড কোষের সংখ্যাও থাকে, ঠিক আছে। তো রড কোষ কোন কোষ যেখানে সব থেকে বেশি থাকে সেই জায়গাটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস। সেই জায়গাটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস। এবং এইখানে সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে সবাই লিখো যে সব থেকে ভালো প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোবিয়া সেন্ট্রালিসে তৈরি হয়, ঠিক আছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা সবাই অ্যান্সার করছো। এটা হচ্ছে হাফসা আক্তার অ্যান্সার করেছো। একজন জিজ্ঞাসা করেছো যে কয়টা সিকিউ পড়াইছে, এটাই আসলে ফার্স্ট সিকিউ আমরা পড়াচ্ছি। তারপরে আরিশা নূর সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা, ইয়েস আরিশা নূর একদম সঠিক অ্যান্সার করেছো। তাহলে মোটামুটি আমি আশা করছি যে এই চিত্র দেখার পরে তোমরা আসলে চিত্রটা এঁকে ফেলতে পারবে। মোটামুটি আমরা 3টা কম্পাস দিয়ে 3টা গোল দিবা, সামনের জায়গাটা মুছে ফেলবা, মুছে এই জায়গার স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং সবগুলো মার্কিং যাতে খুব সুন্দরভাবে হয় এটা একটু খেয়াল করতে হবে। এবং আমি যেহেতু জায়গা নেই ঠিকমতো, এই জন্য এদিক সেদিক করে মার্কিংটা করেছি, বাট তোমরা সবসময় খাতার ডান সাইডে মার্কিংটা করবে। ফোবিয়া সেন্ট্রালিসের আরেকটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে ম্যাকুলা লুটিয়া অথবা পিতবিন্দু। আর অন্ধবিন্দুকে ইংলিশে বলা হয় ব্লাইন্ড স্পট, ঠিক আছে। এখন দেখো এখান থেকে তোমাদেরকে আমি একটু প্রকোষ্ঠ সম্পর্কেও বলে যেতে চাই একবারে। তোমরা জানো যে আমাদের চোখের 3টা প্রকোষ্ঠ আছে। একটা হচ্ছে চোখের প্রকোষ্ঠ, একটু খেয়াল করো, প্রকোষ্ঠ আছে 3টা, প্রকোষ্ঠ আছে 3টা। একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, একটা পশ্চাৎ প্রকোষ্ঠ, আর একটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এবং এই প্রকোষ্ঠগুলোর বাউন্ডারিটা আমাদের শেখাটা জরুরি। এই 3টা প্রকোষ্ঠ আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো KILR, অর্থাৎ অগ্র প্রকোষ্ঠ এইটা কোন 2টা জিনিসের মাঝখানে অবস্থিত, ঠিক আছে। অগ্র প্রকোষ্ঠ যেই 2টা জিনিসের মাঝখানে অবস্থিত, তার একটা হচ্ছে কর্নিয়া আর একটা হচ্ছে আইরিশ। তাহলে এটা হচ্ছে KRI এর মাঝখানে অবস্থিত। KRI মানে কি? একটা হচ্ছে কর্নিয়া আর একটা হচ্ছে আইরিশ, একটা হচ্ছে আইরিশ, ঠিক আছে। তারপরে দেখো আমাদের পশ্চাৎ প্রকোষ্ঠ, এইটা I আর L এর মাঝখানে অবস্থিত। I আর L এর মাঝখানে, অর্থাৎ আইরিশ এবং লেন্সের মাঝখানে অবস্থিত। আইরিশ এবং লেন্স এর মাঝখানে অবস্থিত। এল আর আর এর মাঝখানে আমাদের ভিট্রিয়াস প্রকোষ্ঠ অবস্থিত, অর্থাৎ এল আর আর মানে কি? এল মানে হচ্ছে লেন্স আর আর মানে হচ্ছে রেটিনা। তাহলে এগুলো আমরা পারবো। এগুলো কিন্তু এখানে তোমাকে লিখতে হবে এমন না, বাট আমি তাও বললাম, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। এই জিনিসগুলো তোমরা পারো আশা করছি, ঠিক আছে। সো দেখো, হ্যাঁ, তাহলে এভাবে আমরা চোখের গঠনটা পারবো। তোমরা সবাই বলো যে চোখের গঠন সম্পর্কে আমরা যা যা পড়লাম সেটা তোমাদের ক্লিয়ার কিনা? মোটামুটি চোখের গঠনটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, মাহমুদা সিদ্দিকা অলরেডি লিখেছে, নাফিসা লিখেছে, ওকে। হ্যাঁ, কম্পাস দিয়ে আঁকলেই এটা আসলে তোমাদের জন্য সোজা হয়, টাইমও কম লাগবে, তোমরা অনেক ইজিলি এঁকেও ফেলতে পারবা, ঠিক আছে। চোখের গঠনটা তোমরা সবাই পারবা কিনা বলো তো? আর সবাই যাদের তোমাদের করোটিক স্নায়ুর নাম পরপর মনে নাই যে কোনটা কত নাম্বার করোটিক স্নায়ু, অবশ্যই ক্লাসটা শেষ করে প্রথম কাজ হবে এটা পড়ে ফেলা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা পরের প্রশ্নটা একটু দেখি যে পরের প্রশ্ন কি ছিল। বলছে যে উদ্দীপকে উল্লেখিত কোষ দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো উদ্দীপকে উল্লেখিত কোষ দুইটা মানে হচ্ছে আমাদের রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। এখন তোমরা দেখবা বইটা খুলে খুব সুন্দরভাবে তোমাদের একটা চার্ট করে রড কোষ এবং কোন কোষের পার্থক্য দেওয়া আছে। তো এটা যেহেতু ওভাবে বোঝার কিছু নাই, বাট আমি তারপরেও তোমাদেরকে ইনফরমেশনটা বলে দিই যেন তোমরা ক্লাস থেকে এই জিনিসটা মনে রেখে যেতে পারো, ঠিক আছে। তো দেখো আমাদের রড কোষ এবং কোন কোষ নাম থেকেই বোঝা যাচ্ছে যে রড কোষ দেখতে অবশ্যই রড আকৃতির হবে, কোন কোষ দেখতে কোন আকৃতির হবে। রড কোষ দেখতে রড আকৃতির হবে, কোন কোষ দেখতে কোন আকৃতির হবে। এবং রড কোষ যেটা, এখানে এক ধরনের প্রোটিন থাকে, রড কোষের যে প্রোটিন থাকে তার নাম কি? তার নাম হচ্ছে রডোপসিন প্রোটিন। আর কোন কোষে যে প্রোটিন থাকে সেটার নাম হচ্ছে আয়োডোপসিন প্রোটিন, ঠিক আছে। রড কোষে একটা ভিটামিন থাকে, মানে ভিটামিন তৈরি করা লাগে রড কোষের কাজ ঠিকভাবে করার জন্য, সেটা হচ্ছে ভিটামিন এ।
আর কোন কোষের ক্ষেত্রে তোমার একটা রঞ্চক থাকে সেটার নাম হচ্ছে ফটোপসিন। তাহলে কি বললাম, রড কোষের আকার রডের মতো, কোন কোষের আকার কোণের মতো। রড কোষে রডোপসিন থাকে, ভিটামিন এ থাকে, কোন কোষে আয়োডোপসিন থাকে আর ফটোপসিন থাকে। এখন রড কোষের সংখ্যা কত, অনেক বেশি, 12,50,00,000। রড কোষের সংখ্যা হচ্ছে 12,50,00,000, ঠিক আছে। আর কোন কোষের সংখ্যা প্রত্যেকটা রেটিনায় 70,00,000। তাহলে কোথায় 12,50,00,000 আর কোথায় মাত্র 70,00,000, তাহলে মানে ইয়াটা আমরা মনে রাখবো। তারপরে দেখো রড কোষ, আমাদেরকে রড কোষ, দেখো রড কোষ নাম থেকে কিন্তু অনেক কিছু মনে রাখা যায়। রড কোষ, রড কোষে ডি দিয়ে মনে রাখবে, এরা হচ্ছে ডিম লাইটে দেখতে সাহায্য করে, মানে অন্ধকারে দেখতে সাহায্য করে, অন্ধকারে দেখতে সাহায্য করে। আর কোন কোষ, কোন কোষ আমাদেরকে রঙিন বস্তু দেখতে সাহায্য করে। তো কোন কোষ এই জন্য 3 প্রকারের আছে, একটা হচ্ছে লাল, সবুজ, নীল। তো এই 3 রকমের রং মিলায় মিশে আমরা বিভিন্ন টাইপের কালার আসলে বানাতে পারি এইটা। তাহলে রড কোষ আমাদের ডিম লাইটে দেখতে সাহায্য করে বা সাদা কালো বস্তু দেখতে সাহায্য করে। কোন কোষ আমাদের আসলে বিভিন্ন কালারফুল জিনিসপত্র দেখতে সাহায্য করে। এবং কোন কোষ বললাম 3 টাইপের আছে, কিন্তু রড কোষের ক্ষেত্রে এরকম কোনো টাইপের কথা আমাদের বইয়ে উল্লেখ নাই। তারপরে বলছে যে আমাদের যে অন্ধবিন্দু সম্পর্কে আমরা পড়েছি, ওইখানে কোনো রড কোষও থাকে না, কোনো কোন কোষও থাকে না, এই জন্য অন্ধবিন্দু আমাদেরকে দেখতে একদমই সাহায্য করে না, ঠিক আছে। কিন্তু কোন কোষ যেটা, এটা কিন্তু আমাদের ফোবিয়া সেন্ট্রালিসে সব থেকে বেশি থাকে এবং ওইখানে সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। এখন তোমাকে যদি একটা প্রশ্ন করি, বলো তো যে রড কোষ এবং কোন কোষের মধ্যে, রড কোষ এবং কোন কোষের মধ্যে কোনটা সব থেকে বেশি আলোক সংবেদী? তো তোমাদের প্রথম দফায় মনে হতে পারে যে এটা কোন কোষ অ্যান্সার হবে, কিন্তু এটা কিন্তু রড কোষ। কেন আমি তোমাদেরকে বুঝাই। ধরো তোমার এখানে তোমার রুমটায় খুবই কম আলো আছে, একদম কম আলো, তখনও তুমি যাতে দেখতে পারো এই জন্য তোমাকে কোন কোষটা হেল্প করতেছে? রড কোষ। রড কোষ হেল্প করতেছে। একদম কম আলো সেখানেও তোমাকে দেখতে হেল্প করতেছে। তার মানে ও কি, ও কিন্তু খুব অল্প পরিমাণ আলোটাও ডিটেক্ট করতে পারে। তার মানে অল্প পরিমাণ আলো আমাদের চোখের রড কোষে একটা সংবেদন তৈরি করে, ঠিক আছে। এটা একটু মনে রাখো। তাহলে দেখো আমরা মোটামুটি একটু বুঝে ফেললাম যে রড কোষ আর কোন কোষের পার্থক্য যদি বলে আমরা কি লিখবো, রড আকৃতির, কোন আকৃতির। রডোপসিন এবং ভিটামিন এ থাকে, আয়োডোপসিন এবং ফটোপসিন থাকে। রড কোষ 12,50,00,000, এটা 70,00,000-এর মতো পরিমাণ। রড কোষ সাদা কালোতে দেখতে সাহায্য করে, কোন কোষ হচ্ছে রঙিন বস্তু দেখতে সাহায্য করে। রড কোষ হচ্ছে ডিম লাইটে দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে আমাদের উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। রড কোষ হচ্ছে আমাদের অন্ধবিন্দুতে রড কোষ কোন কোষ কোনোটাই থাকে না, এখানে কোনো প্রতিবিম্বই তৈরি হয় না। কিন্তু আমার ফোবিয়া সেন্ট্রালিসে রড কোষ একটু থাকে আর কোন কোষ অনেক বেশি পরিমাণে থাকে, এই জন্য সব থেকে বেশি প্রতিবিম্ব তৈরি হয় ফোবিয়া সেন্ট্রালিসে। আলোর প্রতি কম সংবেদনশীল কোন কোষ এবং আলোর প্রতি বেশি সংবেদনশীল রড কোষ। কোন কোষ আমাদের 3 প্রকার আছে, লাল, নীল, কি যেন, লাল, নীল আর সবুজ মেবি। আর রড কোষের ক্ষেত্রে এরকম কোনো ক্লাসিফিকেশন আমরা পড়বো না, ঠিক আছে। সুরাইয়া আমিন রাত্রি বলেছে অ্যাপে এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, আমাদের পেইড ক্লাসে আসলে চ্যাপ্টার 8-এর ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, তো তারই ধারাবাহিকতায় আমরা সিকিউ ক্লাসটা সবার সাথে করার জন্য আমাদের পাবলিক গ্রুপে চলে এসেছি। সো আশা করছি তোমরা এগুলা পারবা, এবং যারা পেইড ব্যাচের আছো তারা অলরেডি আমার মনে হয় এই সব কিছু খুব ভালোভাবে আসলে বুঝতে পারছো। বাট যারা নেই তারাও আমি চেষ্টা করব যে এই ক্লাস থেকে যেন তুমি তোমার হাইয়েস্ট আসলে সুবিধাটা পেয়ে যাও, হাইয়েস্ট ইনফরমেশনটা তোমরা যাতে নিয়ে যেতে পারো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করছো। তাহলে এই যে যে বিষয়গুলো আমরা পড়লাম সেটা কিন্তু আমাদের আশা করছি ক্লিয়ার। এই জিনিসগুলো আমি তোমাদেরকে কেবলই বলছি, জাস্ট তোমরা একবার রিডিং পড়ে নিলে পারবা। অথবা তোমরা হচ্ছে বইয়ে দেখবা খুব সুন্দর করে এটা ছক করে লেখা আছে, তোমরা আসলে এটা ছক করেই অ্যান্সারটা লিখবা, ছক করেই অ্যান্সারটা লিখবা। আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নে চলে যাই। যে একটা ছবি দেওয়া আছে, কেমন কেমন যেন দেখতে একটা ছবি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অন্ধবিন্দু কি? তাহলে তোমরা জানো অন্ধবিন্দু কি, আমাদের যেখানে এসে চোখের যেখানে এসে আমাদের অপটিক্স নার্ভ নিউরনগুলো মিলিত হচ্ছে এবং যেখানে রড কোষ কোন কোষ কোনোটাই নাই, সেটাই হচ্ছে অন্ধবিন্দু। ট্রপিক হরমোন বলতে কি বোঝায়? দেখো, ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন মানে কি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরো আমার পিটুইটারি গ্রন্থি থেকে আমার একটা হরমোন আসে, সেই হরমোনটার নাম TSH। TSH এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো যেহেতু থাইরয়েড স্টিমুলেটিং মানে ওর কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করা, তাহলে ও অবশ্যই থাইরয়েড গ্রন্থির উপর যে কাজ করবে। ও কোথায় কাজ করে? থাইরয়েড গ্রন্থির উপর যে কাজ করে।
তাহলে যেখানে এই ব্যাপারটা ঘটে, অর্থাৎ কোনো একটা বিশেষ গ্রন্থি থেকে একটা বিশেষ ধরনের হরমোন ক্ষরিত হবে এবং ওই হরমোনটা পরবর্তীতে অন্য একটা গ্রন্থির উপর যেয়ে কাজ করবে, এই ব্যাপারটা যেসব হরমোনের ক্ষেত্রে হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে কি বললাম, একটা গ্রন্থি থেকে কোনো একটা হরমোন ক্ষরিত হবে কিন্তু ও কাজ করবে ভিন্ন একটা গ্রন্থির উপরে, যে এইরকম হরমোনকে বলা হয় ট্রপিক হরমোন। উদ্দীপকে বর্ণিত এই অংশের গঠন ব্যাখ্যা করো। এই অংশের গঠন ব্যাখ্যা করব, আচ্ছা ভালো কথা। এই অংশ দেখো, এখানে এই অংশটা হচ্ছে তোমাদের ইউট্রিকুলাস, এটা হচ্ছে কানের চিত্র, ঠিক আছে, ইউট্রিকুলাস, ইউট্রিকুলাস। আর বি অংশ যেটা, এটা হচ্ছে তোমার স্যাকুলাস। এখন দেখো আমার আসলে শুধু এ বি বলে তো কাজ নাই, আমার আসলে তোমাদের উচিত এই জিনিসটা বুঝিয়ে দেওয়া যে জিনিসটার চিত্রটা আসলে কেমন। এখন দেখো কানের চিত্র আমরা একটু দেখার চেষ্টা করি, কানটা আসলে কিভাবে হয়, ঠিক আছে। দেখো এইটা ধরো আমার কান আঁকার চেষ্টা করতেছি, হ্যাঁ, তো কান এরকম সোজা ঢুকে গেল, ঠিক আছে। এখন দেখো আমরা কানের চিত্রটা আঁকার চেষ্টা করব। এখন কানের মধ্যে আমাদের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে বহিকর্ণ, এটা মধ্যকর্ণ, আর একটা হচ্ছে অন্তকর্ণ, ঠিক আছে। তো এই পার্টটা আমরা যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের বহিকর্ণ। এখানে আমাদের একটা টিম্প্যানিক মেমব্রেন থাকে, একটা টিম্প্যানিক মেমব্রেন থাকে। এরপরে আমার অন্তকর্ণ, অন্তকর্ণের মধ্যে আমাদের তিনটা হাড় থাকে। এই ধরো একটা হাড়, এইটা একটা হাড়, আবার হচ্ছে এই একটা হাড়, ঠিক আছে, এই তিনটা হাড় থাকে। তো হাড়ের পরে এখানে একটা ছিদ্রপথ থাকে, তো ধরো এই জায়গাটা আমি এভাবে করে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের আবার কি থাকবে, আমাদের অন্তকর্ণের স্ট্রাকচারটা দেখতে হবে। অন্তকর্ণের মধ্যে কি আছে, অন্তকর্ণের মধ্যে আমাদের তিনটা পার্ট, একটা হচ্ছে ইউট্রিকুলাস, স্যাকুলাস, অর্ধবৃত্তাকার নালী থাকে, ঠিক আছে। তো অর্ধবৃত্তাকার নালী, এই একটা অর্ধবৃত্তাকার নালী, এই একটা অর্ধবৃত্তাকার নালী, আর এই একটা অর্ধবৃত্তাকার নালী, ঠিক আছে। এছাড়া থাকে আমাদের শ্রবণাঙ্গ, যেটা নাম হচ্ছে ককলিয়া, এটা ধরো এরকম শামুকের মতো পেঁচানো, সাথে আমাদের এই পাশ থেকে আমাদের ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ুটা থাকবে, ঠিক আছে, ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ুটা থাকবে। এখন দেখো এই ছবিটা তো আসলে সুন্দর করে আঁকার আমি চেষ্টাও করি নাই, এটা জাস্ট আমরা এভাবে জাস্ট বোঝার মতো আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। ধরো এরকম একটা ব্যাপার, তাহলে এই যে যে জায়গাটা আমি আঁকলাম এটা হচ্ছে আমাদের পিনা, পিনা। এখানে যে জায়গাটা আঁকলাম এটা হচ্ছে কর্ণকুহর, কর্ণকুহর। এই জায়গাটাকে বলা হয় টিম্প্যানিক পর্দা বা কর্ণপটহ, কর্ণপটহ। এই পুরা জায়গাটা হচ্ছে আমার বহিকর্ণ, পুরা জায়গাটা হচ্ছে আমার বহিকর্ণ, ঠিক আছে। এবার ধরো আমি আসতেছি মধ্যকর্ণ, এখানে হচ্ছে মধ্যকর্ণ, মধ্যকর্ণ। মধ্যকর্ণে আমাদের তিনটা হাড় থাকে, তিনটা হাড়, একটা নাম, এটার নাম হচ্ছে ম্যালিয়াস, দুই নাম্বারটা এটার নাম হচ্ছে ইনকাস, আর তিন নাম্বারটা এটার নাম হচ্ছে স্টেপিস, স্টেপিস, ঠিক আছে। তারপর এখানে দুইটা ছিদ্রপথ থাকে, এই একটা ছিদ্র যেটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা, নিচে যে ছিদ্র এটার নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ওভালিস। এইটুকু গেল আমাদের মধ্যকর্ণ। এবং এখানে একটা নালীর মতো আঁকছি, সেই নালীটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী, ঠিক আছে। তারপরে এই পার্টটা হচ্ছে আমাদের অন্তকর্ণ, অন্তকর্ণের শামুকের মতো পেঁচানো যে পার্টটা এটার নাম হচ্ছে ককলিয়া,
এটার নাম কি? এটার নাম হচ্ছে ককলিয়া। এবং এখানে 3টা অর্ধবৃত্তাকার নালী থাকবে, অর্ধবৃত্তাকার নালী। তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে আসলে পড়তে হবে, ঠিক আছে? খুব সুন্দর করে পড়তে হবে। আর বাকি এখানে যেটা আঁকলাম এটা হচ্ছে আমাদের অডিটরি স্নায়ু, এটা হচ্ছে আমাদের অডিটরি স্নায়ু, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা না বুঝলে আমরা আসলে পারবো না। এবং এইখানে যেখানে ধরো ফাঁকা জায়গা আছে এরকম জায়গায় আমরা আরো 2টা স্ট্রাকচার পড়বো, সেটা হচ্ছে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। ইউট্রিকুলাস আর পড়বো হচ্ছে স্যাকুলাস। ঠিক আছে, এখন ইউট্রিকুলাস স্যাকুলাস তো আমরা পড়ে ফেললাম। এখন দেখো ওরা বলছে যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস আসলে কি করে বা ইউট্রিকুলাসের গঠনটা কেমন। তো বইয়ে হ্যাঁ আমি আসলে একজন লিখছো যে আপু চিত্রটা আঁকতে বলেনি, চিত্র আঁকতে বলেনি, বাট তোমরা যাতে এই চিত্রটা বুঝতে পারো এই জন্য আমি তোমাদেরকে আসলে চিত্রটা দেখাই দিলাম। এখন আমি তোমাকে এক্সপ্লেইন করতেছি তোমাদের কাছে কি চেয়েছে এবং তোমাদেরকে কি লিখতে হবে। তোমাদের কাছে চেয়েছে যে উদ্দীপকে এ অংশের গঠন ব্যাখ্যা করো। এই অংশটা হচ্ছে আমার ইউট্রিকুলাস, চিত্রটা আঁকলাম যেন তোমরা এই গঠনটা আসলে বুঝতে পারো, ঠিক আছে? এখন আচ্ছা, আজান তো দিয়ে দিছে, তোমাদের কি নামাজে ব্রেক দরকার আছে? একটু জানাও আমাকে, তাহলে আমি আসলে একটু ব্রেক দিয়ে তারপরে পড়াবো, ঠিক আছে? ওকে, আমার মনে হয় আমরা হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক দেই, তাহলে তোমরা একটু নামাজ পড়ে আসো, তারপরে আমরা আবার ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ওকে। তোমরা কিন্তু অবশ্যই চলে যেও না, নামাজ পড়ে আবার ফিরে আসবা। 10 মিনিট পরে আমরা কিন্তু আবার আমাদের বাকি সিকিউগুলো দেখাবো। এবং তোমরা দেখতেছো যে আমি কিন্তু তোমাদেরকে জাস্ট গতানুগতিকভাবে সিকিউগুলোর অ্যান্সার বলে দিচ্ছি না, যাতে ফুল চ্যাপ্টারে তোমাদের একটা আসলে আইডিয়া তৈরি হয়ে যায়। এই জন্য আমি পুরো জিনিসগুলোই তোমাদেরকে মোটামুটি একটু একটু করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। সো আশা করবো তোমরা আবার ব্রেকের পরে চলে আসবা এবং পুরো ক্লাসটা শেষ পর্যন্ত করবা, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে 5টা 7 বাজে, আর 10 মিনিট পরে 5টা 17-তে আমরা স্টার্ট করব।
ওকে, আমরা চলে আসলাম ব্রেকের পরে। আশা করছি তোমাদের নামাজ পড়া হয়ে গেছে এবং তোমরা একটু বলো যে আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, আর বোর্ড তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আমরা শুরু করছি আমাদের যেখান থেকে শেষ করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকে এ অংশের গঠন ব্যাখ্যা করে বলেছে। এই অংশটা হচ্ছে আমাদের ইউট্রিকুলাস। এখন যদি আমরা ইউট্রিকুলাসের গঠন ব্যাখ্যা করতে চাই, তোমরা দেখবা যে আমাদের বইয়ে লেখা আছে যে আমাদের ভারসাম্য অঙ্গ আছে আর শ্রবণ অঙ্গ আছে। ভারসাম্য অঙ্গের মধ্যে ইউট্রিকুলাস, স্যাকুলাস আর হচ্ছে আমাদের তিনটা অর্ধবৃত্তাকার নালী, ঠিক আছে। এখন ইউট্রিকুলাসের ক্ষেত্রে যেটা মনে রাখবো যে ইউট্রিকুলাস ধরো এরকম একটা জায়গা, হ্যাঁ, এখান থেকে আমাদের তিনটা অর্ধবৃত্তাকার নালী কিন্তু উঠে গেছে, তিনটা অর্ধবৃত্তাকার নালী। এই অর্ধবৃত্তাকার নালী তিনটাকে কি বলা হয়? অর্ধবৃত্তাকার নালীকে আলাদাভাবে কিছু বলা হয় না, এটাকে অর্ধবৃত্তাকার নালীই বলা হয়। এবং এই তিনটা অর্ধবৃত্তাকার নালী পরস্পর সমকোণে থাকে, নালী থাকে পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে। অর্ধবৃত্তাকার নালীটা আসলে কেমন হয়? এই দেখো, এই তো একটা নালী। এই নালীর নিচের দিকের অংশটা এরকম ফোলা থাকে, এরকম ফোলা থাকে, এরকম ফোলা থাকে। এই ফোলা জায়গাটাকে কি বলা হয়? অ্যাম্পুলা। ফোলা জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা। তুমি কিন্তু ইউট্রিকুলাসের যখন গঠন ব্যাখ্যা করতে বলবে তখন এই অর্ধবৃত্তাকার নালী নিয়ে তোমাকে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে। অ্যাম্পুলা। এখন তোমাকে যদি কেউ অ্যাম্পুলাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি, তাহলে ধরো এই ফোলা জায়গাটাকে একটু বড় করে দেখাতে চাই, তাহলে এই রকম ধরো আমি এই সেই ফোলা জায়গা, এই সেই ফোলা জায়গা, ঠিক আছে। এই ফোলা জায়গায় আমাদের কিছু রোম থাকে, কিছু সংবেদী রোম। রোম মানে হচ্ছে সূক্ষ্ম লোমের মতো কিছু জিনিস, ঠিক আছে। এটা ধরো একটা সংবেদী রোম। অ্যাম্পুলার মধ্যে আমাদের কিছু সংবেদী রোম থাকে এবং এই সংবেদী রোমগুলা, এগুলাকে আমরা বলতেছি কি? বলতেছি হচ্ছে কুপুলা। আমরা বলবো হচ্ছে কুপুলা, ঠিক আছে। এবং এইটা জিলাটিনাস একটা মেমব্রেনে আবৃত থাকে এবং এই জিলাটিনাস মেমব্রেনটা ধরো এই যেরকম একটা মেমব্রেনে এটা আবৃত থাকে এবং এখানে আমাদের ওটোলিথিক, এই জিলাটিনাস মেমব্রেনটাকে বলা হয় ওটোলিথিক মেমব্রেন। ওটোলিথিক মেমব্রেন, ওটোলিথিক মেমব্রেন। যেই জায়গায় তুমি লিথি বা লিথো কথাটা দেখবা, এই লিথো মানে বুঝবা পাথর। লিথো মানে কি? লিথো মানে হচ্ছে পাথর। এখন পাথর থেকে কি আসলো? পাথর থেকে আসছে এই জিনিসটা কি দিয়ে তৈরি? এটা মেইনলি ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, ঠিক আছে। এটা এই যে দেখো মিথক্সিমিথেন, ও বলছে যে আগামাথা কিছু বুঝতেছি না। এখন দেখো মিথক্সিমিথেন, তুমি আগামাথা বোঝার জন্য তোমাকে আসলে এখন আসতে হতো না, আর একটু আগে আসলে তাও কিছুটা আগামাথা তোমরা বুঝতে পারতা, কারণ আমরা কিন্তু এই ছবিটা বলছি। তাহলে তুমি কানের গঠনটা বুঝতা, তারপরে তুমি আসলে অর্ধবৃত্তাকার নালী কি সেটা বুঝতা, তারপরে তুমি আসলে অ্যাম্পুলা কি সেটা বুঝতা, তারপরে তুমি যে আসলে কুপুলা কি, ওটোলিথিক মেমব্রেন কি সেটা বুঝতা। আর আরেকটা কথা বলি, যারা আসলে কিছু বুঝতে পারছো না তারা অবশ্যই একটু নিজেকে কোয়েশ্চেন করো, আমি কি চ্যাপ্টার 8 সম্পর্কে জানি? জুওলজি চ্যাপ্টার 8 সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা কি আমি পড়েছি? যদি না পড়ে থাকো তাহলে আজকের ক্লাস তোমার বোঝার কথাও না, মাথার উপর থেকেই যাওয়ার কথা, কারণ আজকের ক্লাস কিন্তু আমরা সিকিউ সলভের উপরে নিচ্ছি, ঠিক আছে। এটাই, ঠিক আছে। সো এটা একটু খেয়াল করো। তাহলে আমাদের যখন হচ্ছে ইউট্রিকুলাসের গঠন বলবে তখন আমি বলবো যে এটা হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষার অঙ্গ হিসেবে কাজ করে। এটা আমাদের অন্তঃকর্ণের একটা পার্ট এবং এর সাথে আমাদের তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে। অর্ধবৃত্তাকার নালী তিনটা সমকোণে অবস্থান করে। অর্ধবৃত্তাকার নালীর যে ফোলা অংশটা এটাকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলার মধ্যে কিছু সংবেদী রোম থাকে, এগুলোকে বলা হয় কুপুলা। এবং এর চারপাশে আসলে আমাদের একটা মেমব্রেন থাকে, যেটা ওটোলিথিক মেমব্রেন বলছি। ওটোলিথিক মেমব্রেন এটা আসলে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, ঠিক আছে। এবং এই ইউট্রিকুলাস, স্যাকুলাস বা যাই বলো, অন্তঃকর্ণের এই ভিতরের যে পার্টটা, এখানে একটা তরল থাকে। সেই তরলের নাম কি? তরলের নাম হচ্ছে এন্ডোলিম্ফ। তরলের নাম কি? তরলের নাম হচ্ছে এন্ডোলিম্ফ। তরলের নাম হচ্ছে এন্ডোলিম্ফ। তাহলে এই জিনিসগুলো তুমি যদি লিখো তাহলে মোটামুটি তোমার এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখাই, এখানে লেখা হয়েছে যে ইউট্রিকুলাসের গঠন, ইউট্রিকুলাসের সাথে দুইটা উলম্ব এবং একটা আনুভূমিকভাবে অবস্থিত মোট তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে। এগুলো পরস্পর সমকোণে অবস্থিত। এটা এন্ডোলিম্ফে পূর্ণ এবং এটার একটা প্রান্ত স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে, যার মধ্যে সংবেদী রোম কোষ পাওয়া যায়। এবং এখানে আসলে ওটোলিথিক দানা থাকে, যেটা চুনময় অর্থাৎ ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ, এবং এটা কুপুলায় আবৃত, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলাই কিন্তু আমাদের এখানে বলছে।
তারপরে হচ্ছে বলছে যে উদ্দীপকে বি অংশটি মানবদের যে কাজটিতে সহায়তা করে তার কর্মকৌশল বিশ্লেষণ করো। বি অংশটা অ্যাকচুয়ালি স্যাকুলাস, কিন্তু আমরা স্যাকুলাস যখন বলবে, স্যাকুলাস সম্পর্কে তো বইয়ে তেমন কিছু লেখা নাই, বরং স্যাকুলাসের নিচে আমরা যে শামুকের মতো পেঁচানো জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ককলিয়া। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে ককলিয়া। তাহলে এইটা সহ আমরা আসলে আমাদের বর্ণনাটা লিখবো। তা আমরা জানি ককলিয়াটা আসলে কিভাবে কাজ করে। তো ককলিয়াটা কিভাবে কাজ করে? ককলিয়াটা আমাদের মেইনলি শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। তোমরা দেখো ককলিয়া হচ্ছে মেইন শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। ককলিয়া এটা কি আমাদের শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। এখন দেখো ককলিয়ার গঠন সম্পর্কেও তোমাদের প্রশ্ন দিতে পারে, কিন্তু এখানে আসলে কাজ সম্পর্কে তোমাদের প্রশ্ন দিয়েছে। এখন আমরা যদি এই চিত্রটা একটু দেখি বইয়ের, তাহলে দেখো আমার কেবল যে চিত্রটা আঁকলাম ওইটা একটু সিম্পলিফাইড চিত্র, কিন্তু এইটা বোঝার জন্য আমি তোমাদেরকে আরো সুন্দর একটা জিনিস বোঝাতে চাই। সেটা হচ্ছে ককলিয়াটা তো এরকম পেঁচানো একটা স্ট্রাকচার, তাই না? পেঁচানো একটা স্ট্রাকচার। এটাকে যদি আমি ধরে টান দিয়ে সোজা করি, এটা একটা টিউবিউলার স্ট্রাকচার, তখন খুলে দিলে এই জিনিসটা এরকম সোজা লম্বা একটা টিউবের মতো হয়ে যাবে। এই টিউবটাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই, তাহলে প্রস্থচ্ছেদটা আমাকে দেখতে কেমন হবে? প্রস্থচ্ছেদটা দেখতে অনেকটা এমন হবে। এইটা হচ্ছে আমার এই প্রস্থচ্ছেদটা দেখতে হবে। এখন এই জিনিসটা আসলে দুইটা পর্দা দিয়ে তিনটা ভাগে ভাগ করা আছে। কি নাম পর্দাটার? সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। দেখো দুইটা পর্দা দিয়ে তিনটা ভাগে ভাগ করা। ধরো এই একটা পর্দা, আর একটা হচ্ছে এই একটা পর্দা, এই একটা পর্দা, ঠিক আছে? এই দুইটা পর্দা, ঠিক আছে? এখন দেখো আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। নিচের যে পর্দা, এইটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে ব্যাজিলার মেমব্রেন। ব্যাজিলার মেমব্রেন। দেখো আমি আরেকবার বলি, এইটা আমরা কি আঁকছি? এটা হচ্ছে আমাদের ককলিয়ার প্রস্থচ্ছেদ। ককলিয়ার প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ, ককলিয়ার প্রস্থচ্ছেদ। তো নিচের যে পর্দাটা, এটার নাম হচ্ছে ব্যাজিলার মেমব্রেন, এটার নাম হচ্ছে ব্যাজিলার পর্দা। আর এই যে পর্দা, এটার নাম হচ্ছে রেসনার্স মেমব্রেন বা রেসনারের পর্দা, ঠিক আছে? রেসনার্স মেমব্রেন, মেমব্রেন। তো এই দুইটা পর্দা দিয়ে আমরা জিনিসটাকে তিনটা প্রকোষ্ঠে ভাগ করলাম। এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। প্রথমে যে প্রকোষ্ঠ, এটার নাম হচ্ছে স্কেলা ভেস্টিবুলি। এটার নাম কি? স্কেলা, স্কেলা ভেস্টিবুলি, ভেস্টিবুলি। মাঝখানের নামটা হচ্ছে স্কেলা মিডিয়া, মিডিয়া মাঝখানে। আর নিচেরটার নাম হচ্ছে স্কেলা টিম্প্যানি, টিম্প্যানি, ঠিক আছে? এবং এর ভিতরেও কিন্তু তরল থাকে। কি রকম তরল? তুমি দেখো এই বাইরে যে প্রকোষ্ঠ, এই বাইরে একটা, এই বাইরে একটা, এই দুইটাই আমাদের পেরিলিম্ফ নিয়ে তৈরি। কি নিয়ে তৈরি? পেরিলিম্ফ, পেরিলিম্ফ। মাঝখানে যেটা, এই মিডিয়াটা কি নিয়ে তৈরি? এটা হচ্ছে এন্ডোলিম্ফ নিয়ে। এন্ডোলিম্ফ নামক তরলে পূর্ণ, এন্ডোলিম্ফ নামক তরলে পূর্ণ। এবং এই ব্যাজিলার মেমব্রেনে আমাদের কিছু সূক্ষ্ম রোম থাকে। এই রোমগুলা কতগুলা থাকে জানো? প্রায় 25,000, 25,000 রোম থাকে। এই রোমগুলাকে একসাথে আমরা কি বলি? একসাথে আমরা বলি হচ্ছে অর্গান অফ কর্টি। কি বলি? অর্গান অফ কর্টি, কর্টি। এই অর্গান অফ কর্টিটাই আমাদের মেইন 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 শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে? মেইন শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে। এখন দেখো আমরা যদি এর ক্রিয়া কৌশলটা বর্ণনা করতে চাই, তাহলে আমার এই আসলে গঠনটা জানা খুবই ইম্পর্টেন্ট ছিল। গঠনটা জানা তো ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা দেখি আসলে কানের ভিতর থেকে শব্দ কিভাবে আমরা বুঝতে পারি আর কিভাবে কি হয়, ঠিক আছে? তো দেখো প্রথমে আমার শব্দটা কিভাবে যাবে। প্রথমে কান দিয়ে আমার শব্দটা এই কানের বহিকর্ণ বা পিনা দিয়ে ভিতরে ঢুকবে। পিনা দিয়ে শব্দটা আমাদের ভিতরে ঢুকবে। ঢোকার পরে পিনার পরে আসে কর্ণকুহর, এটা কর্ণকুহর দিয়ে যাবে। তারপর এখানে টিম্প্যানিক মেমব্রেনে
ওরা একটা কম্পন তৈরি করবে, টিম্প্যানিক মেমব্রেনে কম্পন তৈরি করবে। তাহলে পিনা, কর্ণকুহর, তারপর টিম্প্যানিক মেমব্রেন। তারপরে ওরা মধ্যকর্ণে যাবে, মধ্যকর্ণ থেকে এই শব্দ তরঙ্গটা প্রথমে ম্যালিয়াসে যাবে, তারপরে ইনকাসে যাবে, তারপরে স্টেপিসে যাবে। মধ্যকর্ণ যখন পার হয়ে গেল তখন আমাদের ফেনেস্ট্রা রোটান্ডা নামে একটা ছিদ্র আছে, যেটা রোটান্ডা মানে রাউন্ড, আর এটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, এই দুইটা ছিদ্র আছে। ফেনেস্ট্রা ওভালিস দিয়ে আমাদের শব্দ তরঙ্গটা আমাদের অন্তকর্ণে প্রবেশ করবে। অন্তকর্ণে প্রবেশ করলে আমাদের তিনটা প্রকোষ্ঠ, যেটা এখানে বুঝালাম, তিনটা প্রকোষ্ঠ কি, একটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, মিডিয়া, টিম্প্যানি, ঠিক আছে। তাহলে শব্দ প্রথমে ফেনেস্ট্রা ওভালিস দিয়ে স্কেলা ভেস্টিবুলিতে যাবে, ভেস্টিবুলিতে কি ছিল, পেরিলিম্ফ ছিল। এখান থেকে স্কেলা মিডিয়াতে আসবে, মিডিয়াতে কি ছিল, মিডিয়াতে ছিল এন্ডোলিম্ফ। এখান থেকে যখন এরা বেজিলার মেমব্রেনে অর্গান অফ কর্টিতে আসবে, এই অর্গান অফ কর্টিতে আসলে আমাদের শব্দ উদ্দীপনাটা অর্গান অফ কর্টি থেকে আমাদের যে ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু অথবা অডিটরি স্নায়ু সেই জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। অতিরিক্ত যে শব্দটা আছে সেই শব্দটা আমার এই স্কেলা টিম্প্যানি হয়ে ফেনেস্ট্রা রোটান্ডা হয়ে আমার ইউস্টেশিয়ান নালী দিয়ে বাইরে বের হয়ে যাবে। তাহলে গতিপথটা এভাবেই আমাদের আসলে শব্দটা আমরা শুনতে পারি এবং অতিরিক্ত শব্দ ইউস্টেশিয়ান নালীর মাধ্যমে বের হয়ে যায়। এই জন্য আমাদের টিম্প্যানিক মেমব্রেনের উভয় পাশে আমাদের আসলে চাপের সমতাটা বজায় থাকে এবং আমরা কানের মধ্যে অতিরিক্ত চাপ আসলে ফিল করি না, ঠিক আছে। অভি, নিজেদের মধ্যে কথা বলো না, পড়াশোনা করো। এখানে কি পড়াচ্ছি সেটা বলো, ঠিক আছে। এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে কিভাবে শব্দটা যায়, আমাদের ককলিয়ার মধ্যে কি কি প্রকোষ্ঠ আছে, তারপর আমাদের কানের গঠনটা কেমন। যদিও আমাদের প্রশ্ন ছিল যে ইউট্রিকুলাস স্যাকুলাসের কাজ কি, তারপরে আমি তোমাদেরকে যতটুকু পড়ালাম এর মাধ্যমে আমি বলতে পারি যে তোমরা যে কেউ কানের গঠন আসলে তোমরা সেটা এক্সপ্লেইন করতে পারবা, আসলে তোমরা সেটা এক্সপ্লেইন করতে পারবা। তারপর মানুষের শ্রবণ কিভাবে হয়, শ্রবণ গতিপথটা কেমন, এই প্রসেসটা আসলেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা। সাথে অনেকগুলা কিন্তু এমসিকিউ তোমরা পেরে যাচ্ছ অলরেডি। দেখো মাহমুদা সিদ্দিকা পুরা আসলে যে ফ্লো চার্টটা সেটা লিখে দিছে, যে পিনা, কর্ণকুহর, টিম্প্যানিক মেমব্রেন, তারপর মধ্যকর্ণ, ফেনেস্ট্রা ওভালিস, তারপর ককলিয়ায়, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ, অর্গান অফ কর্টি, সংবেদী কোষে যাবে স্নায়ু স্পন্দন, মস্তিষ্কে যাবে শ্রবণ, ঠিক আছে। খুব সুন্দর করে লিখছে। তো পড়াচ্ছি আসলে সেকেন্ড সিকিউ, বাট আমার মনে হয় যে আমি মোর দ্যান সেকেন্ড সিকিউ থেকে অনেক ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। সো আমাকে বলো যে যতটুকু আমি বুঝালাম সেই জন্য জিনিসটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। আর বারবার আরেকটা জিনিস রিমাইন্ডার দিতে চাই, যাদের 8 অধ্যায় সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের কাছে আজকে ক্লাসটা মনে হতে পারে যে আমি কিছু বুঝতে পারছি না। সো তোমাদের ক্ষেত্রে কি কাজে লাগবে, তুমি অলরেডি জানতে পারবা যে কেমন সিকিউ আসে, তুমি যখন পড়বা তখন আসলে এটা তোমার কাজে লাগবে, তুমি জিনিসটা গুছায় পড়তে পারবা, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এটা। তারপরে দেখো আমাদের 3 নম্বরে কি বলেছে, আবার দেখো সেই কানেরই চিত্র। তাহলে বুঝতে পারছো আমি কেন তোমাদের এই কানের চিত্রটা এঁকে দিলাম। প্রথমে বলছে উপযোজন কি, তারপর বলছে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি কেন বলা হয়। আমি কিন্তু শুরুতে তোমাদের কোশ্চেন করেছিলাম যে পিটুইটারি গ্রন্থির অন্য একটা নাম আছে, বলো তো, সেটা ছিল প্রভু গ্রন্থি অথবা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। উদ্দীপকের এ চিহ্নিত অংশের অস্থিগুলোর বর্ণনা দাও, এই যে অস্থিগুলোর বর্ণনা দাও। এ চিহ্নিত অংশের সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় মতামত দাও। উপযোজন জিনিসটা কি, উপযোজন জিনিসটা হচ্ছে এই তোমার চোখ, এইটা তোমার চোখ, এইটা তোমার দর্শনীয় বস্তু, এটা তোমার দর্শনীয় বস্তু। এই দর্শনীয় বস্তুটা এইখানে থাকতে পারে, আবার এই দর্শনীয় বস্তুটা এইখানেও থাকতে পারে, তাই না। তাহলে আমাদের এই চোখ থেকে দর্শনীয় বস্তুর যে দূরত্ব, এই দূরত্বটা পরিবর্তন না করে আমরা যে স্পষ্টভাবে একই সাথে কাছের এবং দূরের বস্তু দেখতে পাচ্ছি, এই ব্যাপারটাকে বলা হয় উপযোজন। কেন দেখতে পাচ্ছি, কারণ আমাদের লেন্স নিজের বক্রতার ব্যাসার্ধটাকে চেঞ্জ করে আমাদের একই সাথে কাছের বস্তু এবং দূরের বস্তু দুইটা একদম ক্লিয়ার ভাবে দেখতে হেল্প করে, এই জিনিসটাকে বলা হয় উপযোজন। তাহলে তোমরা কি বলবা, আমাদের লক্ষ্য বস্তু এবং চোখের মধ্যকার দূরত্ব পরিবর্তন না করেই যে আমরা কাছের বস্তু এবং একই সাথে দূরের বস্তু একদম স্পষ্টভাবে দেখতে পাই, এই জিনিসটাকে বলা হয় উপযোজন। পিটুইটারি গ্রন্থিকে কেন প্রভু গ্রন্থি বলা হয়,
পিটুইটারি গ্রন্থি এটা আসলে খুব ছোট্ট একটা গ্রন্থি, কিন্তু এই ছোট্ট গ্রন্থি অনেকগুলো হরমোন সিক্রেট করে এবং মোটামুটি এখান থেকে নিঃসৃত হরমোনের প্রভাব আমাদের বডির অন্য সকল প্রকার যে গ্রন্থি আছে তার উপরে আছে। যেমন থাইরয়েড গ্রন্থির উপরেও যে কাজ করে, তারপরে হচ্ছে স্তন গ্রন্থির উপর কাজ করে, তারপরে অ্যাড্রেনাল গ্রন্থির উপর কাজ করে। তো মোটামুটি জিনিসটা ছোট, বাট প্রভাবটা সারা বডিতেই বিস্তৃত, এই জন্য এটাকে বলা হয় প্রভু গ্রন্থি। এখন দেখো বলছে যে উদ্দীপকে এ চিহ্নিত অংশের অস্থিগুলার বর্ণনা করো। অস্থিগুলা কি? অস্থিগুলা হচ্ছে আমার ম্যালিয়াস, তারপরে আছে ইনকাস, তারপরে আছে স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, তারপরে আছে স্টেপিস। এখন দেখো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এটার শেপ আমরা জানবো। ম্যালিয়াসের এই ম্যালি দিয়ে আমরা মনে রাখবো, এই যে ম্যালিয়াস, না আমি আসলে মনে রাখবো না। ম্যালিয়াসের শেপটা কেমন? এটা হচ্ছে হাতুড়ির মতো, ঠিক আছে। ইনকাস, এটার শেপ কেমন? এটার শেপ হচ্ছে নেহাইয়ের মতো। আর স্টেপিস, এটা হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো, ঠিক আছে, মানে এরকম ইউ শেপড, ঠিক আছে, ঠিক আছে এটা। এবং তোমরা যখন লিখবা একসাথে লিখবা যে ম্যালিয়াস এর আগে কোথায় যুক্ত ছিল, এই পাশে ও হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের সাথে যুক্ত থাকে এবং অপর অংশটা ওর ইনকাসের সাথে যুক্ত থাকে। ইনকাসের ক্ষেত্রে লিখবা ইনকাসের একটা অংশ ম্যালিয়াসের সাথে যুক্ত থাকে এবং একটা অংশ স্টেপিসের সাথে যুক্ত থাকে। স্টেপিসের একটা অংশ ইনকাসের সাথে যুক্ত থাকে আর একটা অংশ হচ্ছে ফেনেস্ট্রা ওভালিসের সাথে যুক্ত থাকে। মোটামুটি এই তিনটা জিনিসই তোমরা জেনে নেবা, তাহলে অনেক সুন্দরভাবে আসলে প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবা। তারপরে দেখো গ হয়ে গেল, এবার ঘতে কি বলছেন, তাহলে এইটা কিন্তু আমরা পড়াই ফেলছি, হ্যাঁ এগুলো আমরা পড়াই ফেলছি। তারপর বলছে যে এই চিহ্নিত অংশের সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইটা প্রশ্নটা আমাদের অধ্যায় 8-এর না এখানে বলতেছে যে আমাদের মধ্যকর্ণে যদি সংক্রমণ না হয়, তো তোমরা জানো মধ্যকর্ণের যে সংক্রমণ এটার নাম হচ্ছে কর্ণের সংক্রমণ, এটার নাম কি? ওটাইটিস মিডিয়া, বা তোমরা পড়ছো ওটিটিস মিডিয়া, তাই না? ওটাইটিস মিডিয়া। তো এইটা তোমাদের কিন্তু আসলে চ্যাপ্টার 5-এ ছিল, তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। এটা তোমরা চ্যাপ্টার 5 যখন পড়বা বা পড়েছো তখন অলরেডি আসলে পড়ে ফেলেছো যে কিভাবে তুমি ওটাইটিস মিডিয়ায় সংক্রমণটা প্রতিরোধ করতে পারো। তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, ঠিক আছে। দেখো এখানে আমাদের গ্রন্থি দেওয়া আছে এবং একটা গ্রন্থির শেপ বলা প্রজাপতি আকৃতি বিশিষ্ট। হ্যাঁ, একজন পাপিয়া বলেছে নেহাই কি? নেহাই হচ্ছে যেটা দিয়ে সিমেন্ট তোলে, জিনিসটা দেখতে যে এমন একটা জিনিস আছে না, এই যে এরকম শেপ, এই যে এরকম করে সিমেন্ট মারে, এই জিনিসটা হচ্ছে নেহাই, ঠিক আছে। এখন দেখো বলছে যে গ্রন্থি হচ্ছে একটা প্রজাপতি আকৃতির আর একটা সব থেকে ছোট গ্রন্থি। তো সব থেকে ছোট গ্রন্থি কোনটা? ছোট গ্রন্থি হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। আর প্রজাপতি আকৃতির গ্রন্থি কোনটা? এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এখন তোমরা যদি থাইরয়েড গ্রন্থি চিন্তা করো, থাইরয়েড গ্রন্থির মাঝখানে এরকম একটা মানে যুক্ত করার জন্য একটা জিনিস থাকে, এই পাশে একটা লোব, এই পাশে একটা লোব, তো এটা করে বলছে এটা দেখতে হচ্ছে প্রজাপতির মতো। তাহলে এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির একটা লোব, দুইটা লোব, মাঝখানে যেটা দিয়ে যুক্ত থাকে এটাকে বলা হয় ইসথমাস, ঠিক আছে এটা। এখন দেখো ধর আমি বুঝে গেলাম যে কোনটা আসলে কোন গ্রন্থির কথা বলতে যাচ্ছে। এখন আমাদের প্রশ্নে দেখি যে অন্ধবিন্দু কাকে বলে। অন্ধবিন্দু দেখো তাহলে কতবার প্রশ্নে আসছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা অন্তবিন্দুর সংজ্ঞাটা পড়ব। রাসায়নিক দুধ বলতে কি বোঝায়? শর্টে যদি বলি রাসায়নিক দুধ বলতে আমরা হচ্ছে হরমোনকে বোঝাই। তোমরা দেখো হরমোন মানে কি? হরমোন মানে হচ্ছে এই যদি একটা গ্রন্থি হয়, ধরো এই একটা সেল, এটা ধরো একটা গ্রন্থি, এবং হরমোনের ক্ষেত্রে গ্রন্থির কোনো নালী থাকে না এবং এর চারপাশ বরাবর আসলে আমাদের রক্তবাহিকা থাকে। কি থাকে? রক্তবাহিকা থাকে। তাহলে এই হরমোনের গ্রন্থি থেকে যে রসটা ক্ষরণ, মানে এই গ্রন্থি থেকে যে রসটা ক্ষরণ হবে সেটা সরাসরি রক্তের মাধ্যমে আমাদের বডিতে পরিবাহিত হয়। তাহলে যে সকল গ্রন্থি নালী নাই, নালীবিহীন এবং এইটার যে সিক্রেশন বা নিঃসৃত ক্ষরণ,
এই ক্ষরণটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। যেহেতু রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, এটা দেহের অনেক অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত যেয়ে কাজ করতে পারে এবং ওরা খুব অল্প পরিমাণে সিক্রেট হয়ে অনেক অধিক সময় ধরে কাজ করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের হরমোন। তাহলে হরমোন যেহেতু এক জায়গা থেকে নিঃসৃত হয়ে অনেক দূরবর্তী জায়গা পর্যন্ত কাজ করতে পারে, এই জন্য এটাকে বলা হয় রাসায়নিক দূত। রাসায়নিক দূত মানে কি? মানে হচ্ছে ওই যে মানুষ বলে না যে রাষ্ট্রদূত, এক রাষ্ট্র থেকে কোনো একটা খবর আরেক রাষ্ট্রে যখন পাঠানো হয়, যাকে দিয়ে পাঠানো হয় তাকে আমরা বলি রাষ্ট্রদূত। ঠিক আছে, রাসায়নিক দূত মানে আমি আসলে এই রাসায়নিক পদার্থগুলা ক্ষরণ করতেছি এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন রকমের সিগন্যাল পাঠানোর চেষ্টা করতেছি, এই ব্যাপারটাকে বলা হয় রাসায়নিক দূত। তাহলে রাসায়নিক দূত আমরা কাকে বলবো? আমরা হচ্ছে হরমোনকে বলবো রাসায়নিক দূত, এবং ইংলিশে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার। কেমিক্যাল মেসেঞ্জার, এটা একটু খেয়াল রাখবো। তারপরে দেখো বলছে যে পি যদি অনুপস্থিত থাকে তাহলে কি ঘটবে। পি হচ্ছে প্রজাপতি আকৃতি বিশিষ্ট একটা গ্রন্থি। তাহলে অনুপস্থিত থাকলে কি ঘটবে এটা জানার জন্য তোমার বুঝতে হবে যে পিটুইটারি মানে থাইরয়েড গ্রন্থির কাজ আসলে কি। দেখো থাইরয়েড গ্রন্থির কাজ সম্পর্কে যদি আমরা বলি তাহলে এই যে এখানে এই প্রশ্নটা দেখো, থাইরয়েড গ্রন্থি কি কি সিক্রেট করে। থাইরয়েড গ্রন্থি আমাদের তিনটা হরমোন সিক্রেট করে। ঠিক আছে, একটা হচ্ছে T4, একটা হচ্ছে T3, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন T4 এর নাম কি? এটার নাম হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন। আর T3 এর নাম কি? নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই আয়োডোথাইরোনিন। এখন দেখো ওদের কাজ কি। ওদের কাজ হচ্ছে আমাদের বিপাকীয় যেসব ব্যাপার আছে আমাদের বডিতে, বিপাক এর কাজটা নিয়ন্ত্রণ করা। আমাদের বডি তো মেইনলি প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন সংশ্লেষণ করা হচ্ছে ওদের কাজ। তাহলে দেখো ওদের কাজ কি? একটা হচ্ছে বিপাকের হারকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, বাচ্চা যারা থাকে ভ্রূণ এবং শিশু, এরা যাতে বড় হতে পারে এদের পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুইটা হরমোন। ঠিক আছে, এখন যদি কারো ক্ষেত্রে এই হরমোন কমে যায় তখন এটাকে কি বলা হয়? তখন আমাদের যে রোগ হয় সেটার নাম হচ্ছে গলগণ্ড রোগ। তাহলে প্রথমে আমরা পড়লাম যে এটা আমাদের বডিতে বিপাকীয় হারটাকে নিয়ন্ত্রণ করে, তারপরে পড়লাম ভ্রূণ এবং যেরকম ছোট বাচ্চা আছে এদের পরিস্ফুটনে আমাদের এই T3 T4 এগুলা কাজ করে। তারপর এই হরমোন যদি কারো বডিতে কমে যায়, আয়োডিনের অভাবে কি রোগ হয়? তখন গলগণ্ড রোগ হয়, মানে গলার উপরে একটা থলির মতো ঝুলে থাকে। ঠিক আছে, তার একটা গলগণ্ড রোগ হতে পারে। তারপরে দেখো বলছি যে আমাদের বডি যেহেতু পুরোটা প্রোটিন দিয়ে তৈরি, তো বডির আসলে বৃদ্ধি এগুলাকে মেনটেন করার জন্য প্রোটিন সংশ্লেষে কাজ করবে আমাদের T3 T4 এগুলা। এখন আমাদের যদি এই হরমোন কম থাকে তখন কি হতে পারে? আমাদের যদি থাইরয়েড হরমোন কম থাকে তখন বাচ্চাদের যে রোগ হয় সেটাকে বলা হয় ক্রিটিনিজম, আর বড়দের যে রোগ হয় সেটাকে বলা হয় মিক্সিডিমা। সেটাকে বলা হয় মিক্সিডিমা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। তারপরে আসো ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কি করে? ক্যালসিটোনিনের কাজ হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় দেওয়া। তো রক্তে ক্যালসিয়ামের মাত্রা কিভাবে কমাবে? ও আসলে অস্থিতে ক্যালসিয়ামটা জমা করবে। ঠিক আছে, অস্থিতে ক্যালসিয়াম জমা যদি না হতো তাহলে তো আমাদের বডিতে আসলে অস্থিগুলো ভঙ্গুর হয়ে যেত, তাই না? এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে মেইন পয়েন্টগুলো খেয়াল রাখবো। আর যেটা বললাম, যদি কারো বডিতে T4 হরমোন লেভেল কমে যায়, এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তখন রোগের নাম হচ্ছে ক্রেটিনিজম। আর যদি বড়দের ক্ষেত্রে কমে যায় তখন এটার নাম হচ্ছে মিক্সিডিমা। ঠিক আছে, আবার আয়োডিন জাতীয় জিনিসের অভাবে কি হয় বললাম? গলগণ্ড রোগ হয়। এখন আয়োডিনের সাথে সম্পর্ক কি? আয়োডিন আসলে আমাদের এই T3 T4 তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, আর এটা বললাম যে আমাদের ক্যালসিটোনিন কি করে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় দিতে হেল্প করে। হাফসা লিখেছে এগুলা তো বইয়ে নাই। কোনগুলা বইয়ে নাই? আমি এখানে যে কটা কথা বলেছি সবগুলাই তোমার বইয়ে আছে। ছকের মধ্যে হয়তো সবকিছু নেই, বাট ছকের পরে যখন যাবা, পৃষ্ঠাটা উল্টাবা, থাইরয়েড গ্রন্থির জায়গাগুলো পড়াশোনা করবা, তখন দেখবা এই জিনিসগুলো তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, তারপরে আমরা দেখো এগুলো তোমরা পারবা আশা করতেছি। সো
এবার চলে যাই, বলছে যে কিউ মানবদের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজকে নিয়ন্ত্রণ করে। কিউ মানে কি? সব থেকে ছোট আকৃতির গ্রন্থি অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, এখন দেখো তুমি যদি চিন্তা করো যে ও কি কাজ করে, এই জন্য তোমাকে জানতে হবে পিটুইটারি গ্রন্থি আসলে কোথায় কোথায় কাজ করতে পারে, তাই না? তো তোমার এই প্রশ্ন লেখার জন্য তোমার বইয়ের ছকটায় চলে যেতে হবে এবং পিটুইটারি গ্রন্থি কি কি হরমোন ক্ষরণ করে সেটা বুঝতে হবে। অগ্র পিটুইটারি যেটা আছে, অগ্র পিটুইটারি আমাদের কি কি হরমোন ক্ষরণ করে? আমাদের একটা সোমাটোট্রপিক হরমোন ক্ষরণ করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে, তারপরে প্রোল্যাকটিন হরমোন ক্ষরণ করে, প্রোল্যাকটিন হরমোন ক্ষরণ করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, তারপর অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণ করে। এগুলো বলে আসলে কি বোঝাতে চাচ্ছি? সোমাটোট্রপিক হরমোন, তার মানে সোমা মানে বডি, অর্থাৎ পুরো বডির দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। এটা আরেকটা নাম হচ্ছে গ্রোথ হরমোন। ঠিক আছে, তারপরে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ ও থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন, ল্যাকটিন থেকে মনে রাখবা ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দুগ্ধে পাওয়া যায়। দুগ্ধ ক্ষরণ এবং স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে প্রোল্যাকটিন হরমোন। এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ ডিম্বাশয়ের যে ফলিকলগুলো আছে সেগুলোর উপর যে এফএসএইচ হরমোনটা কাজ করে। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ আমাদের গায়ের রং, চুলের রং, চোখের রং, এই জিনিসগুলো মেলানিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এখানে যে কাজ করে আমাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা আসলে পিটুইটারি, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি সব জায়গা থেকে কি কি হরমোন বের হয় এবং কোন কোন জায়গায় ওরা কাজ করে, এই জিনিসটা ভালোভাবে পড়লে এই প্রশ্নটা সুন্দর করে লিখতে পারবা। এবং আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো আসলে একটু পয়েন্ট করে লিখতে, একটু পয়েন্ট করে লিখবা। ঠিক আছে, আশা করছি তোমরা একটু ক্লিয়ার হয়েছো। এটা আমি আসলে খুব বিস্তারিত বলিনি, বাট তোমরা ছকটা যখন দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখি তোমাদের কি অবস্থা। তাসনিম তিশা আছো, মাহমুদা সিদ্দিকা, সুমাইয়া আক্তার। ওকে, তাহলে আমরা 5 নম্বর প্রশ্নে যাই। দেখো ওরা বলছে যে এক ধরনের রাসায়নিক সমন্বয়কারী পদার্থ রক্তস্রোতে নিঃসৃত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রবাহিত হয়। এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই মাধ্যমিক যৌন বৈশিষ্ট্যকে প্রবাহিত করে। এখন বলছে এক ধরনের রাসায়নিক জিনিস যেটা রক্তস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হরমোন বোঝানো হচ্ছে। পিটিএইচ মানে কি? পিটিএইচ মানে হচ্ছে প্যারা থাইরয়েড হরমোন। পিটিএইচ মানে হচ্ছে প্যারা থাইরয়েড হরমোন। ঠিক আছে, হরমোন। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলতে কি বুঝো? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে কি? এটার মানে হচ্ছে যেসব স্নায়ু, মানে স্নায়ুতন্ত্রের যে অংশগুলা আমাদের এমন এমন অঙ্গের উপর কাজ করে যেটা আমি আসলে একা একা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন পাকস্থলী সংকোচন প্রসারণ, চাইলেই কি তুমি নিয়ন্ত্রণ করতে পারবা? মানে মন চাইলে বন্ধ করে দিলাম, এভাবে তো করা যায় না, তাই না? তাহলে যেই জায়গাগুলো আমাদের হাত নেই, যেমন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, পাকস্থলী সংকোচন প্রসারণ, অন্ননালীর সংকোচন প্রসারণ, এইসব কাজগুলো যে নিয়ন্ত্রণ করে সেই অংশটাকে আমরা বলবো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তারপর বলছে যে উদ্দীপিত উল্লিখিত পদার্থটির বৈশিষ্ট্য বর্ণনা করো। তো উদ্দীপিতকে উল্লিখিত পদার্থটি কি? এটা হচ্ছে একটা হরমোন। হরমোনের বৈশিষ্ট্য কি? আমরা কিন্তু অলরেডি বলছি যে হরমোন সবসময় একটা নালীবিহীন গ্রন্থি থেকে ক্ষরণ হবে এবং এটা যেখান থেকে ক্ষরণ হবে তার তুলনায় অনেক দূরবর্তী স্থানে যেও কাজ করতে পারে, আবার কাছাকাছি স্থানে যেও কাজ করতে পারে। হরমোনগুলো মেইনলি প্রোটিন জাতীয় পদার্থ হয়। হরমোন মেইনলি প্রোটিন জাতীয় পদার্থ হয়, বা কিছু আবার আছে যেগুলো স্টেরয়েড জাতীয় পদার্থ, প্রোটিন অথবা স্টেরয়েড। স্টেরয়েড হরমোন কোনগুলো বলতো? স্টেরয়েড হরমোন হচ্ছে আমাদের টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, এগুলা। ঠিক আছে, এখন তারপরে বলবা যে এটা হচ্ছে মেইনলি প্রোটিন জাতীয়, এছাড়া স্টেরয়েড ধর্মী হতে পারে, নালীবিহীন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, দূরবর্তী স্থানে কাজ করে, অল্প পরিমাণ ক্ষরিত হয়ে অনেক সময় ধরে ওর কার্যকারিতাটা বজায় রাখতে পারে। তারপরে বলবা যে মোটামুটি আমাদের বিভিন্ন হরমোনের এক্সাম্পল দিয়েও তুমি প্রশ্নটা লিখতে পারো। ঠিক আছে, দেখো বলছে যে হরমোন একটা ক্ষুদ্র এবং জৈব অণু, রক্তের মাধ্যমে বাহিত হয় এবং এরা আসলে রক্তের মাধ্যমে দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে কাজ করতে পারে এবং এটা এক ধরনের জৈব অনুঘটকের মতো কাজ করে, যেটা কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। এটা স্বল্প মাত্রায় ক্ষরণ হয়, কিন্তু এদের ক্রিয়ার অস্তিত্বকাল অনেক দিন বজায় থাকে। এরা হচ্ছে ভবিষ্যতের জন্য জমা থাকে না। তারপরে পড়বা যে ধীরে ধীরে কাজ করে, ধীরে ধীরে কাজ করে। তা মোটামুটি এই বৈশিষ্ট্যগুলা তোমরা যদি পড়ো তাহলে আসলে লিখতে পারবা। ঠিক আছে,
তারপরে বলছে যে লিঙ্গের ভিন্নতার ক্ষেত্রে পদার্থটির গুরুত্বপূর্ণ ভূমিকা যে আছে এটা তোমরা আসলে বিশ্লেষণ করো। এখন আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে হরমোন আর ছেলেদের ক্ষেত্রে হরমোন তো সেম না, তাই না, আলাদা, এবং তা কিন্তু আমাদের ছেলে এবং মেয়েদের বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। তো মেয়েদের ক্ষেত্রে মেইন যে হরমোন আসলে কাজ করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, ঠিক আছে, প্লাস হচ্ছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। আর ছেলেদের ক্ষেত্রে যে হরমোন কাজ করে সেটা মেইনলি হচ্ছে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আসে একটা হরমোন, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে গোনাডোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড হরমোন, ঠিক আছে। আর টেস্টোস্টেরন কোথা থেকে আসে, এটা হচ্ছে শুক্রাশয় থেকে আসে, শুক্রাশয় থেকে আসে। আর এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আসে। আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো ইউজুয়ালি হচ্ছে ডিম্বাশয় থেকে আসে, ডিম্বাশয় থেকে আসে। এখন এগুলো থেকে তোমরা লিখবা যে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এরা কি করে, ওরা হচ্ছে মানুষের স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে, তারপরে আমাদের মেয়েদের যে গাঠনিক বৈশিষ্ট্য এটা মেনটেনে হেল্প করে, ত্বকের কমনীয়তা রক্ষা করে, এই জিনিসগুলো লিখবা। এবং ছেলেদের কাছে লিখবা যে ওদের গলার স্বর এটা চেঞ্জ হয়, তারপর বিভিন্ন জায়গায় আসলে লোম গজায়, ঠিক আছে। এইসব জিনিসপত্র তোমরা যা জানো সেগুলো মোটামুটি লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, সেগুলো মোটামুটি লিখে দিব আমরা। 6 নম্বরে বলছে, দেখো মস্তিষ্কে অবস্থিত সবচেয়ে ছোট, শক্তিশালী, গুরুত্বপূর্ণ যে গ্রন্থি, অন্যান্য অংশে অবস্থিত গ্রন্থিগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যখনই তুমি বলবা যে সব থেকে ছোট, শক্তিশালী, তখনই এটা আসলে পিটুইটারি গ্রন্থিকে বোঝাবে, ঠিক আছে। সিনাপস কি, সিনাপস মানে আমরা জানি একটা নিউরনের এক্সন এবং পরবর্তী নিউরনের ডেনড্রাইট যেখানে মিলিত হয় সেই জায়গাটাকে আমরা বলি সিনাপস, এবং এটা একটা সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থল, ঠিক আছে। সিনাপস কি করে, আমাদের স্নায়ু উদ্দীপনা একটা নিউরন থেকে পরের নিউরনে পৌঁছে যেতে হেল্প করে, ঠিক আছে। উপযোজন আমি অলরেডি বলে ফেলছি, দেখো আবার সেম, ছোট গ্রন্থিটি কিভাবে অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সেম তোমরা জাস্ট চার্টে যাবা, সবগুলা পিটুইটারি গ্রন্থি থেকে খরিত যে হরমোনগুলো আছে ওগুলো সম্পর্কে পড়বা, নাম পড়বা, কাজ পড়বা, সেগুলো পয়েন্ট ওয়াইজ লিখে দিবা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার শেষ। তারপরে বলছে যে যদি বলে যে এই ক্ষরণটা অনিয়ন্ত্রিত তাহলে কি সমস্যা দেখা দিতে পারে। আবার সেম ভাবে তোমরা হচ্ছে যাবা, বলবা যে কোনটা হরমোন বেশি হলে কি সমস্যা, কম হলে কি সমস্যা। যেমন আমি বললাম যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি বেশি হয় তাহলে কি হয়, কম হলে কি হয়, মোটামুটি এই জিনিসগুলো। গ্রোথ হরমোন যদি বেশি ক্ষরণ হয় তাহলে আমরা জানি গরিলাত্ম রোগ হয়, বড়দের ক্ষেত্রে গরিলাত্ম আর ছোটদের ক্ষেত্রে দৈত্যত্ব। আবার যদি এটা কম ক্ষরণ হয় তখন মানুষ লম্বাই হয় না, যেমন হচ্ছে ডোয়ার্ফিজম বা বামনত্ব রোগ হয়, ঠিক আছে। তো মোটামুটি এই জিনিসগুলাই আসলে আমরা যদি পড়ি তাহলে পারবো, ঠিক আছে। উপযোজন পড়াইছি, এটার তো আমি বললাম যে বারবার যে পয়েন্ট করে তোমরা একটু লিখবা। আর লাস্টে যেটা সেটা হচ্ছে এই যে, যেমন ধরো এই যে আমরা যদি বলি গ্রোথ হরমোন যদি বেশি ক্ষরণ হয় তাহলে বড়দের ক্ষেত্রে আমরা বলবো গরিলাত্ম রোগ, গরিলাত্ম। আর ছোটদের ক্ষেত্রে কি বলবো, ছোটদের ক্ষেত্রে বলবো দৈত্যত্ব রোগ, মানে অনেক বড় সড়ো হবে দেখতে। আর এই গ্রোথ হরমোনে যদি কম ক্ষরণ হয় তখন আমরা এটাকে কি বলবো, তখন এটাকে আমরা বলবো বামনত্ব বা ডোয়ার্ফিজম, ঠিক আছে। এরকম একটা এক্সাম্পল দিলাম। তারপরে বলছে এটা নিয়ে মেইন কথা বলছে। তারপরে যে থাইরয়েড হরমোন যদি ঠিকঠাক না হয়, কেবল যেটা বললাম চোখ মুখ ফুলে যাবে, হাত পা লোমহীন খসখসে হয়ে যাবে, চামড়া পুরু হয়ে যাবে, মিক্সিডিমা রোগ হবে, বললাম না একটু আগে। তো এরকম সবগুলা থেকে একটু একটু নিয়ে, হ্যাঁ, যদি ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের ডায়াবেটিস রোগ হবে, প্যারাথাইরয়েড হরমোন যদি ঠিকমতো কাজ না করে তাহলে টিটানি রোগ হবে, তারপরে পেশি ভঙ্গুর হয়ে যাবে, খিঁচুনি হবে, অ্যাড্রিনাল গ্রন্থি যদি ঠিকমতো না কাজ করে তাহলে মানুষের বডিতে অ্যালার্জি হবে, আর্থ্রাইটিস হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই জিনিসগুলো। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে সিকিউ এর জন্য কোন কোন জিনিস আসলে তোমাদের লাগবে সেটা তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে, যে কোন কোন জায়গাগুলো লাগবে এবং কোন কোন জায়গা তুমি আসলে অবজেক্টিভ বেসড পড়ে
পেয়ে যাবা, সেটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের ক্লাসটা কিন্তু আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। ওকে, সবাই ক্লাসের মধ্যে কোনো রেসপন্স নেই, ছুটির সময় সবাই একসাথে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে যে ছুটি দেন ছুটি দেন ছুটি দেন, মনে হচ্ছে একটা মিছিল নেমে গেল ছুটির জন্য। ওকে, অভি লিখেছে ক্লিয়ার। তোমরাও একটু আমাকে জানাও যে বুঝতে পেরেছো কিনা। তাহলে দেখো হরমোন নিয়ে দেখো, অন্ধবিন্দু কাকে বলে, এটা কিন্তু অনেকগুলো কমার্কের প্রশ্নে আমরা দেখেছি। তারপর উপযোজন কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। হরমোন কাকে বলে, হরমোনের বৈশিষ্ট্য, কোন হরমোন, বিশেষ করে পিটুইটারি হরমোন, গ্রন্থির হরমোন আর থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন, প্লাস হচ্ছে আমাদের যেই ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর হচ্ছে টেস্টোস্টেরন, এইগুলোর ক্ষেত্রে আমাদের আসলে একটু মনে রাখতে হবে। হরমোনের দিক গেল। তারপরে যদি চোখে আসি, চোখের গঠন, কানে আসলে কানের গঠন, প্লাস কিভাবে এটা শুনতে হেল্প করে। ঠিক আছে, আজকে তো ক্লাসের নামটা হচ্ছে সিকিউ সমাধান বা সৃজনশীল সমাধান। সৃজনশীল প্রশ্নের সমাধানের মধ্যে তো আর এমসিকিউ থাকবে না। ঠিক আছে, শ্যামা দাস বলেছে যে ফার্স্ট স্লাইডটা একটু দেন। ফার্স্ট স্লাইডটা পর্যন্ত যেতে হলে আসলে অনেক দূর যেতে হবে। ফার্স্ট স্লাইড দিয়ে কি হবে, ফার্স্ট স্লাইডে তো খালি নাম লেখা। কোনটা দেখতে চাচ্ছ তুমি? এটা শ্যামা? ওকে, স্লাইড যদি তোমরা চাও স্লাইড হচ্ছে দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, আমি দিয়ে দিব, তোমাদের অসুবিধা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ওকে, তো আশা করছি আজকে ক্লাসে আমরা যা বুঝিয়েছি সেই জিনিসগুলো তোমাদের আসলে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো সমস্যা থেকেও থাকে আমাকে এই পোস্টের বা এই লাইভের কমেন্টে আসলে কমেন্ট করে জানিয়ে দিও, তখন আমি তোমাদেরকে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আর যারা এই চ্যাপ্টার পড়োনি তারা অবশ্যই পড়ার পরে ক্লাসে দেখলে তোমাদের বেশি হেল্প হবে। যারা পড়েছো তারা এখনই আসলে আইডিয়া নিতে পারবে। সো নেক্সট অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।